চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করায় নিজেকে সামলাতে না পেরে স্যারের মুখে ভুলবশত খাবলে ধরে ইয়ানুর। কিছু সময়ের জন্য যেন সব স্তব্ধ হয়ে গেছে। বাসে সকলে অবাক দৃষ্টিতে সামনে হয়ে যাওয়া দৃশ্য দেখে চলেছে। ইয়ানুর এখনো একইভাবে আছে। ইয়ানুর একটা হাত বাসের সিটে বসে থাকা ব্যক্তির মুখে, আরেকটা ঘাড়ে। শুধু ধরে নিয়ে এক প্রকার খামচে ধরে আছে। ইয়ানুরের ধারালো নখগুলো যেন গেঁথে গেছে। কিছু সময় লোকটার দিকে তাকে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তারপর কিছু না বলে এক প্রকার দৌড়ে নিজের জন্য বরাদ্দকৃত আসনে এসে বসে পড়ে। খুব হাঁপাচ্ছে সে। জীবনে কোনোদিন এমন বিবৃতিকর পরিস্থিতিতে সে পড়েনি। ইচ্ছে করছে মাটি ফাঁক হয়ে যাক আর ইয়ানুর ঢুকে পড়ে সেখানে লুকিয়ে পড়ুক। এর মধ্যে একজন স্যার এসে জিজ্ঞাসা করে গেছে ইয়ানুর ঠিক আছে কিনা। কি যে লজ্জা লাগছিল তার, তবুও মুখে জোরপূর্বক হাসি এনে মাথা নাড়িয়ে জানিয়েছিল সে ঠিক আছে। ইয়ানুরের কয়েকজন বান্ধবী ইয়ানুরের চোখের দিকে তাকিয়ে ইশারা করে মিটমিটিয়ে হাসছে, আর কয়েকজন ইয়ানুর আর তাদের নজর কাড়া স্যার নামক অতিথির দিকে তাকিয়ে কি যেন গুজুর গুজুর ফুসু করে চলেছে। ইয়ানুরের হুট করে খুব কান্না পেল। খুব নরম মনে সে তাকে নিয়ে কোনো বাজে কথা হলে সহ্য করতে পারে না। তার উপর সে ইন্ট্রোভার্ট। ইয়ানুরের পাশে বসে তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে চলেছে তার বান্ধবী ইশরাত। যদিও বা তাতে কোনো লাভ হচ্ছে না। ইয়ানুরের চোখের পানি টলমল করছে, যেন একটু ছোঁয়া লাগলে অঝোর ধারায় ঝরে পড়বে। এইবার ইয়ানুরদের কলেজ লাইফ শেষ। কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষা। তাই ছাত্রছাত্রীদের মন ফ্রেশ করার জন্য ওদের অনুরোধেই শিক্ষা সফরের আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ। যদিও বা ইয়ানুর আসতে চায়নি, তার অনেক পড়া বাকি। পড়া ছাড়া মেয়েটা কিছু বোঝে না। ইশরাত জোর করে নিয়ে এসেছে। ইয়ানুরের বাবা মাকে ইশরাতই বুঝিয়েছে যেন তাকে আসতে দেয়। ইয়ানুর অবশ্য এই বিষয় নিয়ে বাবা মায়ের সাথে একটা কথা বলেনি। ওনারা অনেক ভেবে চিন্তেই ইয়ানুরকে আসতে দিয়েছে। এইভাবে ঘরে বসে সারাদিন বইয়ের ভেতর মুখ ডুবে রাখলে মেয়েটা না পাগলই হয়ে যায়। কিছুদিন পর ভার্সিটিতে ভর্তি হবে, বাইরের সম্পর্কে তার ধারণা খুবই কম। এই জন্য ওনারাই বলে পাঠিয়েছে। ইয়ানুরের স্যার তালহা ইয়ানুরের বাবার পরিচিত। তালহাকে দেখে রাখতে বলেছে। মূলত তালহা আর ইশরাতের ভরসাতে ইয়ানুরকে পাঠিয়েছে তার বাবা। এই জন্য তালহা এসে জিজ্ঞাসা করে গেছে সে ঠিক আছে কিনা। কিছুক্ষণ আগে বাসে বসে গান ছেড়ে সকলেই নাচছিল। ওটাই ওদের কলেজ লাইফের শেষ ভ্রমণ। পরে কে কোথায় চলে যায়, দেখা হবে কিনা কোনোদিন কেউ জানে না। তাই সকলে মিলে আনন্দ করছে। গান শুনে ইশরাতের খুব নাচতে ইচ্ছে করছে, কিন্তু সে ইয়ানুরের জন্য যাচ্ছে না। সবাই এত মজা করছে, অথচ মেয়েটা কানে হেডফোন লাগিয়ে বই নিয়ে এখানেও পড়া লাগিয়ে রেখেছে। বইয়ের দিকে মুখ রেখে ইয়ানুর বলল, ধুর, তুই গিয়ে নাচতে পারিস ইস্যু, কিন্তু কোনো কিন্তু না, আমার কোনো সমস্যা হবে না, আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না এখানে। ইশরাত খুশি হয়ে ইয়ানুরকে জড়িয়ে ধরে চুমুক খেতে গিয়েও ফিরে এলো, কারণ ইয়ানুর ভুরুকোচকে তার দিকে তাকিয়ে আছে। আর সে যেসব পছন্দ করে না তা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ইশরাতের। ইশরাত নাচার জন্য উঠতে উঠতে বলল, ঠিক আছে দোস্ত, তুই পড়াশোনা কর, আমি একটু নিচে আসি। ইয়ানুর মাথা নাড়িয়ে আবার বইয়ের ভেতরে ডুব দেয়। যদিও খুব অসুবিধা হচ্ছে এত হৈহুল্লোড়ে পড়তে, তবুও কিছু করার নেই তার। এর মধ্যে হুট করে কেউ এসে ইয়ানুরকে টেনে নাচের মধ্যে নিয়ে যায়। ইয়ানুর কিছু বুঝতেই পারল না কি হচ্ছে তার সাথে। সকলেই তাকে নিয়ে প্রায় টানা হেঁচড়া শুরু করে দিয়েছে নাচার জন্য। ইয়ানুর বলে চলেছে তাকে ছাড়ার জন্য কেউ কানেই নিচ্ছে না। তার হাত ধরে নাচানাচি শুরু করে দিয়েছে। ভাগ্যিস এই বাসে সব ছাত্রী, নয়তো ইয়ানুর এখানে জ্ঞান হারাতো। মেয়েটা বলে চলেছে, আমাকে ছাড়ো, তোমরা নাচো, আমাকে ছেড়ে দাও, আমি নাচতে পারি না, আমার এসব ভালো লাগে না, প্লিজ তোমরা আমাকে ছাড়ো। কিন্তু কেউ শুনছেই না। এমনিতেই মেয়েটা খুব আস্তে কথা বলে, তাদের কানে হয়তো ইয়ানুরের কথা পৌঁছতেই পারছে না। তার উপর গানের সাউন্ড। কয়েকজনের জন্য ইয়ানুরের কথা শুনতেও পাত্তা দিচ্ছে না। ওদের টানাটানিতে সামনের দিকে চলে যায় ইয়ানুর। এর মধ্যে হুট করে গাড়ি ব্রেক করায় নিজেকে সামলাতে পারে না ইয়ানুর। সামনে থাকা ব্যক্তির মুখে আর ঘাড়েই ধরে নিয়েছে আচমকা। না ধরলে হয়তো এতক্ষণে রাস্তায় গিয়ে পড়তো বাসের দরজা দিয়ে। ইশরাত ইয়ানুরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলেছে। সে পেছনের দিকে ছিল, তাই ইয়ানুরকে নিয়ে এত কিছু হলেও বুঝতে পারিনি। নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করছে তার। একটু নাচার জন্য বান্ধবীকে কেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। কিছু একটা ভেবে ইয়ানুরকে সে প্রশ্ন করে, নূর, তুই তো এখানে বসে পড়ছিলি, তাহলে
ওইখানে কি করে গেলি দোস্ত? ইয়ানুর ধীর কণ্ঠে বলে, জানি না, হুট করে কে যেন আমাকে টেনে নিয়ে গেল, বুঝতে পারিনি। থাক, মন খারাপ করিস না কেমন? সব ঠিক আছে বলেই পাশের সিটে চোখ যায় ইশরাতের। ওইখানে বসে তাদের ক্লাসমেট রিতা দাঁত কেলিয়ে হেসে চলেছে। ইশরাতের আর বুঝতে বাকি নেই এই কাজ কে করেছে। কিছু বলতে নিয়েও চুপ করে গেল ইয়ানুরের কথা ভেবে। তবে চোখ দিয়ে শাসাতে ভুলল না, যেন ইশরাত চোখ দিয়ে বলেই দিচ্ছে, তোকে পরে দেখে নিচ্ছি। রিতা ইশরাতের চোখ রাঙানোতে পাত্তা না দিয়ে মুখ ভেঙে অন্যদিকে তাকায়। গাড়ি ব্রেক করেছে সাময়িক সময়ের জন্য, সকালে যেন একটু বের হয়ে ফ্রেশ হয়ে নেয়। ইশরাত বলার পরও ইয়ানুর গাড়ি থেকে নামল না। গাড়ি এখন পুরাই ফাঁকা। ইয়ানুরকে একা রেখে ইশরাত গেল না। তালহা স্যারই এসে পানি দিয়ে গেল। ইয়ানুর যার মুখে খাবলে ধরেছে লোকটা নাকি তালহা স্যারের বন্ধু। উনিও নাকি একজন টিচার, তবে কোথাকার তা জানা নেই। তালহা স্যারই নিয়ে এসেছে ওনাকে গেস্ট হিসেবে। লোকটা আসার পর থেকে লোকটাকে নিয়ে সকলের কানা ঘোষা। লোকটাই সকলের গল্পের একমাত্র টপিক যেন। এমন ছেলে যেন জীবনে দেখিনি কয়েকজন, এমনই ভাব। চোখ দিয়ে যেন লোকটাকে গিলে খাচ্ছে, অথচ লোকটার কোনো দিকে কোনো ভাবাবেগ নেই। এক মনে কানে হেডফোন গুজে চুপটি করে সিটে বসে আছে। পেছনে ফিরে বা আশেপাশে তাকিয়ে দেখারও প্রয়োজন মনে করছে না। নির্দিষ্ট সময়ে বাস এসে সিলেটে থামে। গাড়ি থামার সাথে সাথে সকলের নামার যেন প্রতিযোগিতা লেগে গেছে, কার আগে কে নামবে। এত ভিড় ইয়ানুরের কোনো কালেই পছন্দ না, তাই সকলে বের হলেই সে বের হবে এমন ভাবনা নিয়ে চুপচাপ বসে আছে। আর ইয়ানুরকে ছাড়া ইশরাত ও যাবে না, তাই অজ্ঞতা সেও বসে আছে। সকলে নামার পর ইয়ানুর উঠে দাঁড়ায়। ইয়ানুরের আগে আগে ইশরাত যাচ্ছে। ইশরাত নেমে গেছে। ইয়ানুর সামনে পৌঁছাতে কারোর কণ্ঠ শুনতে পায়। কাউকে আঘাত করলে সরি বলতে হয়, কেউ কি এটা শেখায়নি? আর এত বড় বড় নখ কি জমিতে হাল চাষ করার জন্য রাখা হয়েছে? ইয়ানুর পেছনে তাকিয়ে দেখে ওই লোকটা সিটে এখনো বসে আছে, চোখ নিবদ্ধ ফোনের মাঝে, কিন্তু গালে আর গলায় ওয়ান টাইম ব্যান্ডেজ। ইয়ানুর বুঝতে পারে ওর জন্যই এমন হয়েছে, কিন্তু সে চেয়েও সরি বলতে পারল না। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, তে চলে যাওয়ার ধরে পেছন থেকে বিড়বিড় করে লোকটার বলা ম্যানারলেস গার্ল শব্দটা তার কানে আসতে ভুল করল না। ইয়ানুর চোখের পানি মুছতে মুছতে বাস থেকে নামে। যত মোছার চেষ্টা করছে চোখ দিয়ে ততই পানি ঝরে চলেছে। চোখ দুটো যেন আজ প্রতিযোগিতা করে চলেছে কতটুকু পানি ঝরাতে পারে। হাত দিয়ে না মুছে এবার ওড়নার এক কোণা দিয়ে মুছে চলেছে। ইশরাত এত সময় সামনে থেকে বকবক করে এগিয়ে চলেছে। ইয়ানুর যে তার কথার একটা শব্দও কানে নেয়নি, সেই দিকে মেয়েটার হুঁশ কোথায়? এর মধ্যে নাক টানার শব্দে নিজের কথা থামিয়ে বুড়কুচকে পেছনের দিকে তাকায়। তাকে অবাক হয়ে যায়। তার প্রাণপ্রিয় বান্ধবী কেঁদে কেটে নাক মুখ চোখ লাল বানিয়ে ফেলেছে। আল্লাহ নূর, তোর কি হয়েছে? ব্যথা পেয়েছিস? পড়ে যাসনি তো আবার? এই সিমরি কথা বলিস না কেন? আমি ম্যানারলেস গার্ল? কোন হালাই তোর এই কথা বলেছে? তুই ম্যানারলেস গার্ল হতে যাবি কেন? থুরি দুঃখে সে বলেছে সে ম্যানারলেস, তার 14 গোষ্ঠী ম্যানারলেস। ইয়ানুরের দিকে তাকিয়ে, না মানে বলছিলাম কত বড় সাহস। ইশরাতের কথা ইয়ানুর কান্না থামিয়ে নাক মুখ কুচকে ফেলে। এই মেয়েটা কোনোদিনও নিজের ভাষা সংযত করতে পারবে না। কত করে বলেছে ইয়ানুর এমনভাবে কথা না বলতে, কিন্তু মেয়েটা শুনে কই। ইস্যু, তুই আগে তোর ভাষা ঠিক কর। ছি, মুখের কি ভাষা ইয়াক, এমনভাবে বলছিস কেন? তোর কান্না দেখে আমার মাথা ঠিক ছিল না, তাই আমি না চাইতেও মুখ দিয়ে বের হয়ে গেছে। এসব বাদ দে এখন, বল কান্না করছিলি কেন? আর কে তোকে ম্যানারলেস বলেছে শুনি? পরে বলবো, এখন ভেতরে চল। রোদে আমার ভালো লাগছে না, ফ্রেশ হওয়া দরকার। আচ্ছা চল বলেই দুজন রিসোর্টের ভেতরে ঢুকে পড়ে। ইয়ানুর অবশ্য চারিদিকে ঘুরে ঘুরে দেখে চলেছে। রিসোর্টটা বেশ সুন্দর। ইয়ানুরের প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে, মন চায় হারিয়ে যেতে। কৃত্রিম পরিবেশ তাকে ততটা আকৃষ্ট করতে পারে না। রিসোর্টে ঢুকে যে যার জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। এক রুমে 3 জন করে থাকবে। ইয়ানুর ফ্রেশ হয়ে এসে দেখে ইশরাত বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে মরার মতো পড়ে আছে। ফ্রেশ হওয়ার কোনো নামগন্ধ নেই। ইয়ানুর গিয়ে ইশরাতকে ডাক দেয়, ইস্যু, এই ইস্যু, ফ্রেশ হয়ে নে। তোর শরীরে কত জীবাণু এখন জানিস? এসব নিয়ে তুই বিছানায় শুয়ে আছিস কেন? উঠ। ইশরাত নড়ে চড়ে ঘুমঘুম কণ্ঠে বলে, দোস্ত একটু ঘুমাতে দে। বাসে নিচে হাত পা ব্যথা হয়ে গেছে আমার, তার উপর সেই ভোরে ঘুম থেকে উঠতে হয়েছে। ফ্রেশ হয়ে নে আগে। ঈশা তার কোনো সাড়াই দেয় না।
ইয়ানুর অজ্ঞতা আর ডাক দেয় না। জানি টেনে হিস্ট্রিও কোনো লাভ নেই, তাই ফোনটা নিজের সাইড ব্যাগ থেকে বের করে বারান্দায় পা বাড়ায়। বারান্দায় গিয়ে ইয়ানুরের চোখ জোড়া শীতল হয়ে যায়, একরাশ মুগ্ধতা এসে ভর করে। বাতাস এসে নিজের শরীরটা ছুঁয়ে দিয়ে যায়। চোখ বন্ধ করে ইয়ানুর নিঃশ্বাস নেয়। বারান্দা থেকে পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। ইয়ানুর কিছু সময় পরিবেশটা উপভোগ করে, তারপর বাড়িতে ফোন করে। বাবা মার সাথে কথা বলতে হবে, মনটা কেমন আনচান করছে। ওদের রেখে ইয়ানুর এত দূরে কখনো আসেনি। ওপাশ থেকে ফোন রিসিভ করতে ইয়ানুর উৎসাহের সাথে বলে ওঠে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আমার আম্মাজান। আম্মাজান ডাকটা শুনে ইয়ানুর চোখ বন্ধ করে ফেলে। এই ডাকটা শুনলে তার প্রাণ জুড়িয়ে যায়। পৌঁছে গেছেন আম্মাজান? হ্যাঁ আব্বু, মাত্র এসে পৌঁছেছি। সে কি আম্মাজান, আগে ফ্রেশ হয়ে রেস্ট নেবেন তা না করে? ফ্রেশ হয়েছে আব্বু, ফ্রেশ হয়ে তোমাকে কল করেছি। আর তোমাদের না জানি আমি কি শান্তিতে রেস্ট নিতে পারতাম? তোমাদেরও তো টেনশন হচ্ছিল। এবার গিয়ে রেস্ট নিন, এখন পড়াশোনা করার দরকার নেই। ঠিক সময় খেয়ে নেবেন আর সাবধানে থাকবেন। আব্বু, আম্মু কোথায়? আপনার আম্মু বাড়িতে আছে, আমি একটু চা খেতে বাইরে এসেছি, পরে কথা বলে নিন। আচ্ছা আব্বু। আম্মুকে বলে দিও আমিও ঠিক আছি। আচ্ছা, আর চায় কিন্তু একদম চিনি দিতে বলবে না, তোমার কিন্তু চিনি খাওয়া বারণ। আম্মাজান, আল্লাহ হাফেজ আব্বু। আল্লাহ হাফেজ। ইয়ানুর তার বাবার সাথে কথা বলে রুমে ঢুকে, তারপর এক সাইডে গিয়ে শুয়ে পড়ে। ইরশাদ পাশেই বেঘোর ঘুমাচ্ছে। সে কখন থেকে তালহা হেসে চলেছে। তালহার দিকে কটমট দৃষ্টিতে কিছু সময় পরপর তাকাচ্ছে সৌন্দর্য, কিন্তু তালহা তাতে কোনো পাত্তা দিচ্ছে না। সে কিছুতেই তার হাসি থামাতে পারছে না। তোর এই ভয়ঙ্কর হাসি থামাবি তুই? সৌন্দর্য তালহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, একদম আমার হাসিকে ভয়ঙ্কর বলবি না বেটা। তবে বলতে পারিস যদি ভয়ঙ্করের সাথে সুন্দর শব্দটা অ্যাড করে নিস তো। সুন্দর? হ্যাঁ, তোর হাসি। ভাগ্যিস রিসোর্টের রুমগুলো সাউন্ডপ্রুফ, নয়তো রাতের বেলা কোনো ভূত প্রেতের হাসি ভেবে পালিয়ে যেত লোকজন। অপমান করা বাদ দে বেটা, তোর গাল আর ঘাড় দেখলে কিছুতে আমার হাসি থামছে না। আমি কি করব বলতো? এত সুন্দর চেহারায় মনে হচ্ছে কেউ সিল মেরে দিয়েছে। শুধু তোর জন্য আমার গালে আর গলায় স্পট হয়ে গেছে। তোর জোরাজুরিতে আমি এখনো আসতে বাধ্য হয়েছি। তাও চেয়েছিলাম আমার গাড়ি নিয়ে আসতে, কিন্তু তুই, আমার কি দোষ? আর এটা তো একটা অ্যাক্সিডেন্ট। তারপর দুঃশেষে বলে, যদিও লোকে অন্য কিছু ভাববে। সৌন্দর্য তালহাকে তাড়া করে বলে, বের হ তুই আমার রুম থেকে। ভাই, ভাবা যায় দ্য গ্রেট সৌন্দর্য ওয়ালিদের গালে আর গলায় মেয়ে মানুষের খামচি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ব্রেকিং নিউজটা বন্ধু মহলে জানিয়ে দেব নাকি? বলেই চোখ মারে তালহা। সৌন্দর্য এবার নিজের পায়ে জুতা খুলে ছুঁড়ে মারে তালহার দিকে, কিন্তু তালহা ততক্ষণে রুম থেকে বের হয়ে গেছে। সৌন্দর্য গিয়ে আয়নার সামনে দাঁড়ায়, নিজের গাল আর ঘাড়ে চোখ বুলিয়ে নেয় একবার। ভোরের আলো ফুটতেই সকলকে এসে ডেকে নিয়ে যায় ম্যামরা। অবশ্য ইয়ানুরকে ডাকতে হয়নি, সে ভোররাত থেকে উঠেই বই নিয়ে বসেছে। কিছু সময় সিলেটের সকলের সৌন্দর্য বারান্দা দিয়ে দেখেছে। ফুরফুরে মনে আছে সে। মায়ের সাথেও কথা বলে নিয়েছে। সকালে গিয়ে একটা খাবার খেয়েছে। তালার ওপর আর একটা ম্যামের ওপর ইয়ানুরদের দেখাশোনা ও গাইড করার দায়িত্ব পড়েছে। সকলেই জাফলনে যাবে, সে অনুযায়ী ওখানে গিয়েই পৌঁছায়। এইবার বাসে তালহার সাথে লোকটা ছিল না। ইয়ানুর মনে মনে খুঁজেছে একটা সরি বলার জন্য, কিন্তু কোথাও দেখতে পাইনি। এটা নিয়ে আর মাথা ঘামায়নি সে। সেখানে পৌঁছে সকলেই যে যার মতো ঘুরছে। অবশ্য বলে দেয়া হয়েছে বেশি দূর যাওয়া যাবে না একা একা। এর মধ্যে ঈর্ষাদ এসে বলে, দোস্ত দেখ পড়া। হায় হায়, কি সুন্দর পড়া। ইয়ানুর বোঝার চেষ্টা করে, পড়া মানে কি, কিসের পড়া? আরে সামনে তাকিয়ে দেখ, তালা স্যারের সাথে ওই স্যারটা। আহা, কি সুন্দর দেখতে। উনি স্যার হলো কিভাবে? আর পড়া কি? তাহলে আমাদের কি হয়? স্যার, আর স্যারের বন্ধু তো স্যারই। বুঝলাম, তাহলে পড়া কি? আরে পুরীর মেইল ভার্সন কি জানি না, লোকটা কত সুন্দর তাই পড়া বললাম। ইয়ানুর ঈর্ষাদের কথায় মাথা ঘামায় না। ঈর্ষাদকে তার সাথে আসতে বলে লোকটার দিকে এগিয়ে যায় সরি বলবে বলে, কিন্তু তালহা আর সৌন্দর্যের কাছে পৌঁছেই আরেক বিপত্তি ঘটে। পাথরের সাথে হোঁচট খেয়ে সৌন্দর্যের উপর গিয়ে পড়ে ইয়ানুর। নিজেকে বাঁচাতে সৌন্দর্যের বুকের কাছে শার্ট খামচে ধরে, যার দরুন ইয়ানুর নখগুলো সৌন্দর্যের বুকে গিয়ে বিঁধে। সৌন্দর্য মিনিটের মাঝে ইয়ানুরকে নিজের থেকে ছাড়িয়ে নেয়, কয়েক কদম পিছিয়ে যায়। নিজের বুকের দিকে তাকিয়ে শার্ট ঠিক করতে করতে তালহার দিকে তাকিয়ে বলে, স্পেশাল চাইল্ডের জন্য আলাদা ব্যবস্থা নিতে পারিস না? তুমি নারী নাকি পড়ি? এই গান তো মেয়েদের জন্য গাওয়া হয়েছে, তাই
আমি আপনার জন্য গাইলাম। কত কষ্ট করে মাথা খাটিয়ে বের করেছি বলেন তো? তুই পুরুষ নাকি পড়া? সৌন্দর্য আর তালহা চোখ মুখ কুচকে ফেলে ঈর্ষাদের কথা শুনে। এই মেয়েটা নির্ঘাত মাথায় সমস্যা আছে, তো কি সব আবল তাবল বলে চলেছে। ওরা সহ্য করতে পারল না ঈর্ষাদের কথা। নিজের বান্ধবীকে স্পেশাল চাইল্ড বলে সম্বোধন করেছে, সেদিকে খেয়ালও দিল না। আর পরিচিতি নিয়েছে একবার, জিজ্ঞাসা করলো না ঠিক আছে কিনা। যদি ঈর্ষার ধরতেও পড়ে যায় সময়, তাহলে কি লোকটা এই কথা বলে ওকে অপমান করতে পারত? মন থেকে যেন উত্তর এলো, কখনো না। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে যায়। সরি বলার কথাটা ভুলে গিয়ে ঈর্ষাদের ওপর অভিমান করে সেখান থেকে চলে যায়। ঈর্ষাদের কথায় তালহা একটু রাগী স্বরে বলে, এই মেয়ে কি বলছো? মাথা ঠিক আছে তোমার? আর আমি তোমার কি হই? কেন স্যার হন? তাহলে স্যারের সামনে এসব কি বলছো তুমি? পরাণে ভয়টা বলতে কিছু নেই। ঠাটিয়ে কানে চারটা দিলে পরি পরা জিনভূত সব ছুটে যাবে। যাও এখান থেকে। ঈর্ষাদ মুখ ভিংচি কাটে, যে যেতে বলে, নিজে তো আমায় পাত্তা দেয় না, এখন অন্য কাউকে পটাবো তার সুযোগটাও দেয় না। বাজে লোক একটা। আরো নানান কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। সৌন্দর্য তালহার দিকে তাকিয়ে বলে, কিরে বেটা, তোর পাখি দেখে অন্য ডালে বাসা বাঁধতে চায়? সময় থাকতে নিজের খাঁচায় বন্দি করে ফেল, নয়তো উড়ে গিয়ে অন্য খাঁচায় বন্দি হবে আর তুই তখন বসে বসে আঙুল চুষবি। ছি সৌন্দর্য, এসব কি বলছিস তুই? আমার ছাত্রী, আর ছাত্রী আর স্যারের সম্পর্কটা তুই জানিসই। আর কিছু তালহা বলার আগেই সৌন্দর্য থামিয়ে দেয়। প্লিজ ভাই, অফ যা, বস্তা পচার অ্যালগ মারিস না। আচ্ছা মারলাম না, তুই এটা বল আমায়, নূরকে তুই স্পেশাল চাইল্ড বললি কেন? যে যেটা তাকে সেটা বলবো না? কোন দিক দিয়ে ওর স্পেশাল চাইল্ড মনে হয় বলতো? সব দিক দিয়েই, যদিও বা ভালো না দেখিনি, কিন্তু তুই আমাকে দেখতে পারিস প্রথমে মুখ আর ঘাড়, আর এখন ডিরেক্ট বুকে। দাঁতে দাঁত চেপে বলে সৌন্দর্য, এটা অ্যাক্সিডেন্ট ছিল সৌন্দর্য, ও তার ইচ্ছে করে করেনি, আর তুই ভালো করে না দেখে ভুল করেছিস। বাদ দিলাম সেসব কথা। তুই কি জানিস আমাদের কলেজের সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট হলো নূর? এবার আমি শিওর দিয়ে বলতে পারি রেকর্ড করবে সে। তোর রেজাল্টের রেকর্ডটা ভাঙবে ভেবেছিলাম। তুই মনে হয় একটু পড়াকু এলিয়েন, যে সবসময় বইয়ের ভেতর মুখ লুকিয়ে থাকতো। কিন্তু না ভাই, তোর মতো আরেকটা সন্ধান পেয়েছি। এমন করে বলিস না, মেয়েটা অনেক সহজ সরল নরম মনের মানুষ। তারপর বিড়বিড় করে বলে, শুধু যার সাথে চলে সে ছাড়া। নূর একা একা ঘুরে চলেছে, পেছন পেছন ঈর্ষাদ কখন থেকে সরি বলে চলেছে তাকে পাত্তাই দিচ্ছে না। দোস্ত, তুই রেগে আছিস কেন বলতো? নূর আশেপাশে চোখ বোলাতে বোলাতে বলে, আমি কি একবারও বলেছি আমি রেগে আছি? তোর বলতে হবে কেন? আমি এমনিতেই বুঝতে পারি। বল না দোস্ত। আমি গম্ভীর মুখ লোকটাকে সরি বলতে গিয়েছিলাম গাড়িতে হয়ে যাওয়া ওই ঘটনার জন্য, কিন্তু সরি বলতে গিয়ে আরেকটা বিপত্তি ঘটিয়ে ফেললাম। আমার ইচ্ছে করছে আমার হাতগুলোকে একটা কঠোর শাস্তি দিতে। এতে তোর কোনো দোষ দেখছি না, পরে সরি বলে দিস। লোকটা আমাকে খারাপ ভাবছে ইস্যু। ওই সময় বাসে ম্যানারলেস বলেছে, আর তখন স্পেশাল চাইল্ড বলেই মুখটাকে ছোট করে করুণ দৃষ্টিতে তাকাই ঈর্ষাদের দিকে। আমি এখন লোকটার সামনে গিয়ে সরি বলতেও পারবো না। কেন? দেখিস না লোকটার কাছে গেলেই কি সব কাণ্ড ঘটে। জীবনে যেগুলো হয়নি সেগুলোই হয়। এত মন খারাপ করিস না দোস্ত। আমি একটা বুদ্ধি দেই কে, কিন্তু কোনো শয়তানি বুদ্ধি দিবি না, আগেই বলে দিচ্ছি। আর আগে শোন আমার কথা, না শুনে কেন তুই কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছিস? আচ্ছা বল শুনি। ওই পাকা তালের কাছে বলে দে, ওই ব্যাটা গিয়ে বলে দিবে সিম্পল। ছি ইস্যু, উনি তোর স্যার হয়? এমনিতে তুই লোকটাকে প্রচুর জ্বালাস, তার উপর ওনার সুন্দর নামটাকে কেন বিকৃত করছিস? আরে রাখ, উনি তো আর শুনতে পাচ্ছে না। এসব রেখে এবার বল আইডিয়াটা কেমন দিলাম? মন্দ বলিসনি। আমি তাহলে তালহা না স্যারকে বলে দিব আমার সরিটা যেন ওই লোকটাকে দিয়ে দেয়। এই প্রথম তুই একটা ভালো আইডিয়া দিলি। আমি সব সময় তোকে ভালো আইডিয়া দিই, তুই আমার গুরুত্ব বুঝিস না। মন খারাপ করে বলে ঈর্ষাদ। নূর কিছু বলতে নেবে তার আগেই ওদের সামনে রীতা আর তার সঙ্গী সাথীরা ওদের সামনে এসে দাঁড়ায়। কি সুন্দরী রমণীরা, কিনে আলাপ আলোচনা চলছে শুনি। ঈর্ষাদ একটু সামনে এগিয়ে এসে বলে, তোকে বলবো কেন? আর অবশেষে স্বীকার করলি আমরা সুন্দরী। এবার না হয় নিজের অহংকারটা একটু কমিয়ে করিস, ঠিক আছে? তোর মুখটা একটু বেশি চলে ঈর্ষাদ। কি করবো বলতো রীতা, কিছু কিছু মানুষকে দেখলে আমার মুখটা কন্ট্রোল হারা হয়ে যায়। তা সারাদিনই তো দুইটা তালহা স্যারের পিছনেই পড়ে থাকিস। এখন নতুন জনকে দেখে যেমন আরেকটু বেশি আদিক্ষেতা করছিস, ভুলেও নজর দিবি না। সৌন্দর্য স্যারের ওপর আমার নজর পড়েছে।
সো তাকালেও দুলাভাই নজরে তাকাবি, বুঝলি? রিতা বলে। ঈর্ষাদ কিছু বলতে নেবে তার আগেই নূর ঈর্ষাদের হাত আঁকড়ে ধরে। মাথা নাড়িয়ে ঈর্ষাদ কিছু না বলতে বলে। এসব ঝামেলা নূরের একদম ভালো লাগে না। তার উপর রিতা যা মেয়ে, কি না কি বলে বা করে বসে। দুজন অন্যদিকে চলে যায়। সৌন্দর্য ঘুরে ঘুরে সবকিছুর ছবি আর ভিডিও করছে। যদিও বা এইসব তার কাছে নতুন কিছু না, অনেকবার এসেছে, কিন্তু বাড়িতে তো একজন আছে, না আসতে পেরে অর্ডার দিয়ে দিয়েছে সবকিছু যেন ভিডিও করে সেন্ড করে। ঈর্ষাদ একের পর এক সেলফি ক্লিক করে চলেছে। মাঝে মাঝে নূরকেও ডাকছে আসার জন্য, একসাথে তুলবে। নূর একটা তুলেই সরে গেছে। চারপাশটা ঘুরে ঘুরে দেখে উপভোগ করছে। মাঝে মাঝে নিজের সাইড ব্যাগটা থেকে মিনি ডায়েরি বের করে কি যেন লিখছে। এই নূর, আয় না দোস্ত, এখানে পেছনের ভিউটা অনেক সুন্দর, দেখ সেলফি সুন্দর আসছে। কিছুটা জোরেই বলে ঈর্ষাদ। তুই তোল তোর সেলফি, আমি এমনিতে উপভোগ করছি। এসবের চক্করে আসল জিনিস মিস করছিস তুই। এসব স্মৃতি মোবাইলে না রেখে নিজের মনে গেঁথে রাখ। যখন মন খারাপ হবে চোখের সামনে ভেসে উঠবে। কৃত্রিমত্তা ছেড়ে নিজের চোখ আর মন জুড়িয়ে নে। সৌন্দর্য পাশেই ছিল, কথাগুলো শুনতে পাই। নিজের ফোনটা কি যেন ভেবে পকেটে ঢুকিয়ে অন্যদিকে চলে যায়। ঘোরাঘুরি করে সকলে রিসোর্টে ফিরে আসে। আগামীকাল তারা রওনা দিবে। সকলেই খাবার খেয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। তালহা সৌন্দর্যের রুমে এসেছে। সকলের সাথে গ্রুপ কলে কথা বলবে। সৌন্দর্য ফোনের কাছে নিজের মুখটা নিতেই তার এক বন্ধু বলে ওঠে, কিরে, চাঁদের গায়ে কলঙ্ক লাগিয়েছে কে? কিরে? রেহানের কথায় সকলেই ভালো করে সৌন্দর্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এবার সকলে বলে উঠল, তাই তো। এই সৌন্দর্য, তুই লুকিয়ে লুকিয়ে কি করছিস আমাদের বল দেখছি। লক্ষণ তো ভালো মনে হচ্ছে না মামা। শেষমেশ তুই কি করলি, আমাদের বলছিস না কেন? রেহান কৌতুক করে বলে, এই তোরা চুপ যা সবাই। আমাদের চাঁদের গায়ে কলঙ্ক লাগাতে যাবে কোন দুঃখে বলতো? চাঁদের গায়ে নূরের ছোঁয়া লেগেছে, বুঝলি সবাই। তালহা বলে, কিরে সৌন্দর্য, ঘুরতে গিয়ে তুইও জুটিয়ে ফেললি? হায় হায়, আমার এখন কি হবে রে? আমি তোকে কত ভালোবাসি এতদিন যাবত, তুই কিনা আমাকে ঠকিয়ে দিলি। বলেই কান্নার অভিনয় শুরু করে রোহান। সৌন্দর্যদের মজা আর নিতে পারল না। ওই ড্রামাবাজ, তোরা ড্রামা অফ কর। দিশানি কি জানি তুই শালা গে? না জানলে সমস্যা নেই, আমি নিজ দায়িত্বে তাকে এই কথাটা জানিয়ে দিব। দিশানির নাম্বারটা লাস্টে কত জানি, মনে পড়েছে, লাস্টে 223। সৌন্দর্যের কথায় রেহানের মুখটা ছোট হয়ে যায়। এই ছেলের সাথে একটু মজাও নিতে পারে না। কি করে যেন সিক্রেটগুলো খুঁজে খুঁজে বের করে ফেলে। ভাই, আমি তোর কথা তোদের কাউকে ভুলিনি, তুই কি করে ওর কথা জানলি? টপ সিক্রেট বলেই সৌন্দর্য চোখ মারে। এবার জানা কথা সকলে রোহানের উপর ঝাঁপিয়ে পড়ে। সৌন্দর্য টুক করে কল কেটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর তালহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কি করে টিচার হলি? এটা আবার কিরকম প্রশ্ন? এরকম প্রশ্ন, তাই না? তুই টিচার হয়ে এসব কি করে বলিস? নিজের ছাত্রীকে নিয়ে এসব কথা বলতে তোর মুখেও বাঁধে না? কথাটা বলেই সৌন্দর্য তালহার উপর চড়া হয়। আহ ভাই, চল প্লিজ, তোর এই বডি বিল্ডিং শরীর দিয়ে কি করে তুই আঘাত করতে পারিস আমাকে? অনেক কষ্টে নিজেকে সৌন্দর্যর হাত থেকে ছাড়ায় তালহা। তারপর নিজের চুল ঠিক করতে করতে বলে, কোথায় তুই হাতি আর আমি মশা? নিচের দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকাবি, ধ্যান মারতে আসবি। তারপর নিজের কাঁধে হাত বুলিয়ে আহ বলে রুম থেকে বের হয়ে যায়। সকাল সকাল ইয়ানুর উঠে একটু বাইরে বের হয়। নাস্তা করেই তারা রওনা দিবে, তাই ভাবলো আশেপাশের জায়গাটা একটু চোখ বুলিয়ে দেখবে। তার উপর কাল আসার সময় রিসোর্টের গেটের বাইরে একটা বকুল ফুল গাছ দেখেছিল। বকুল ফুল আবার নূরের খুব পছন্দ, তাই পা টিপে টিপে বের হয়। আশেপাশে তেমন কেউ নেই, সকলে ঘুমে বিভোর। এই সময়টা নূরের খুব ভালো লাগে, কেমন যেন মানবহীন থাকে। কোনো কোলাহল নেই, শুধু পাখির কিচিমিচির শব্দটা। ফুরফুরে মন নিয়ে রিসোর্ট থেকে বের হয়ে আসে নূর। চারিদিকে একবার দৃষ্টি বুলিয়ে গাছের নিচে চলে যায়। তেমন একটা ফুল পড়েনি, তাও নূর খুশি মনে বসে কুড়াতে থাকে। নিচু সুরে গুনগুন করে গান ধরে, বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না কো আমারও ছবি, আমি মিনতি করে গেলাম। বাকিটুকু শেষও করতে পারিনি, উপর থেকে যেন ফুলের বৃষ্টি এসে উপরে পড়ছে। নূর ফুল কুড়ানো বাদ দিয়ে
উপরের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। ওর মুখের ওপর পড়ছে কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। হুট করে এত ফুল পড়ার কারণটা বুঝতে পারল না নূর। এখন তেমন বাতাসও নেই। নিজের ভাবনার ব্যাঘাত ঘটে কারো গম্ভীর স্বর শুনে। এই পিচ্ছি মেয়ে এখানে একা একা কি করতে এসেছে? যদি ছেলে ধরে এসে নিয়ে যায়? তার উপর আবার তুমি সাধারণ না, স্পেশাল। কেয়ার ছাড়া কেন বের হয়েছ? দ্রুত নিজের রুমে যাও ফার্স্ট। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে সৌন্দর্য নূর আহম্মকের মতো তাকিয়ে আছে। কিছু বলতেও বলতে পারল না। কি করেই বা বলবে? সে তো নূরের সামনে দিয়ে জগিং স্যুট পরে চলে যাওয়া লোকটা তো কোনো সুযোগই দিল না। তবে অপমান করতেও ছাড়ল না। সকাল সকাল লোকটার কি এসব কথা না বললে চলছিল না নাকি? নিচে পড়ে থাকা ফুলের দিকে তাকিয়েও নূরও রিসোর্টের দিকে হাঁটা দেয়। কেন যে লোকটার সাথে দেখা হয়েছে? বাসে যে সিটে বসে আছে, আজ ইশরাত জানালার পাশের সিটে বসেছে। সে কখন থেকে বকবক করে চলেছে, থামার নাম নেই। নূর চুপচাপ বইয়ের দিকে একবার তো ইশরাতের দিকে একবার তাকাচ্ছে। মেয়েটার বকবকানিতে কিছুতেই মন বসাতে পারছে না সে। কথা বলতে বলতে এক পর্যায়ে বিষম লেগে যায় ইশরাতের। পানির বোতল বাসের উপরে ব্যাগে নিয়েছিল। নূর উঠে তাড়াতাড়ি ব্যাগটা নিচে নামায়। চেন খুলে পানির বোতল নিয়ে ব্যাগের ভেতর কিছু একটা দেখে বুড়ো কুচকায়। পানির বোতল নিজের হাতে নিতেই ইশরাত তড়িঘড়ি করে পানি খায়। নূর ব্যাগ থেকে জিনিসটা হাতে নিয়ে ইশরাতের সামনে বাড়িয়ে ধরে। ইশরাত পানির বোতল রেখে তাড়াতাড়ি জিনিসটা নিজের কাছে নিয়ে নেয়। নূর একইভাবে ইশরাতের দিকে তাকিয়ে আছে। ইশরাত নূরের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, কি হচ্ছে দোস্ত? তুই এমন করে তাকিয়ে আছিস কেন? এটা কি? কেন চিনিস না তুই? আজব, এটা একটা ম্যাচ। সেটা আমিও জানি, কিন্তু এটা এখানে কি করছে সেটা জিজ্ঞাসা করছি। বাই এনি চান্স তুই? এই না না বোন, ভুলে কিছু ভাবিস না, আমি সিগারেট খাওয়ার জন্য নেইনি। আসলে হয়েছে কি, আমি না ভূত প্রেতের ভয় লাগে দোস্ত, তাই নিয়ে রেখেছি, বিশ্বাস কর। ঠোঁট উল্টে বলে ইশরাত। ইশরাতের এসব কথা শুনে ইয়ানুর কি বলবে ভেবে পায় না। ভূত প্রেতের ভয়ের জন্য কিনা ম্যাচ কিনে নিয়েছে, এটা তাকে শুনতে হলো। নূর নিজের সিটে বসে ইশরাতের কপালে হাত রেখে বলে, ইস্যু বোন আমার, তোর মাথা এতদিন অর্ধেক নষ্ট ছিল, এখন মনে হচ্ছে পুরোই হয়ে গেছে। লোকে সব শুনলে হাসবে। এতদিন দেখতাম প্রেগনেন্ট মহিলারা ম্যাচ নিয়ে ঘুরে, কিন্তু এই প্রথম তোকে এসব করতে দেখলাম। ইশরাত মিনমিনিয়ে বলে, চুপ যা দোস্ত, কাউকে সব বলিস না। এর মধ্যে হুট করে বাস অফ করে। ওরা এতে মাথা ঘামায়নি। নূরেরও পানি পিপাসা লেগেছে, তাই বোতলটা হাতে নেয়। সৌন্দর্য নিজের গাড়ি আনিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু হুট করে গাড়িটা খারাপ হয়ে যায়। এতে ওর বেশ মেজাজ চটে আছে। তাহলাকে বলে বাস থামিয়ে আবার উঠে বসে, কিন্তু সামনের সিটগুলো বুকিং। তাহলা চেয়েছিল সামনে জায়গা করে দিতে, কিন্তু সৌন্দর্য জানায় তার দরকার নেই, সে পেছনে বসবে। বাসে উঠে পেছনে যেতে গিয়ে টের পায় জুতার ফিতা খুলে গেছে। বসে সেটাই লাগছে, কিন্তু হুট করে উঠে গিয়ে থমকে যায় সে। নূর মুখে পানি নিয়ে পাশে তাকিয়ে দেখে লোকটা নিচে বসে আছে। বাসে দেখেনি আগে, তাই হুট করে দেখে নিজে কি করে ফেললো বুঝতে পারিনি। নূরের মুখের সব পানি ছিটকে পাশে থাকা সৌন্দর্যের উপর গিয়ে পড়ে। ইয়ানুর স্তব্ধ হয়ে গেছে। ইচ্ছে করছে অজ্ঞান হয়ে যেতে। মনে মনে খুব করে চাইছে যেন সে এখনই জ্ঞান হারায় আর এই বাজে পরিস্থিতি থেকে রক্ষা পায়। কিন্তু যখন যেটা খুব করে চাওয়া হয় সেটা পাওয়া যায় না। ইয়ানুরের খুব করে চাওয়া ইচ্ছেটা পূরণও হলো না। সৌন্দর্য সোজা হয়ে দাঁড়িয়ে নূরের দিকে একবার তাকায়, তারপর নিজের হাত দিয়ে ব্লেজার ঝাড়তে থাকে। হাত ঝাড়তে ঝাড়তে সৌন্দর্যের হাতটা ইয়ানুরের সামনে আসে, যার দরুন ইয়ানুরের হুঁশ আসে। তড়িঘড়ি করে বোতলটা ইশরাতের হাত ধরিয়ে দেয়। তারপর নিজে এগিয়ে এসে ঝেড়ে দিতে নিয়ে ও কি মনে করে হাত গুটিয়ে নেয়। তারপর সরি বলতে বলতে থাকে। চোখের পানিগুলো টলমল করছে, একটু ছোঁয়া লাগার অপেক্ষায় তারপর গালগুলো ভাসিয়ে দিবে। করুণ স্বরে শুধু একের পর এক সরি বলে চলেছে। সৌন্দর্য নূরের মুখের দিকে তাকায়, তারপর চোখে চোখ রাখে। নূর চোখ সরিয়ে নেয়। অস্বস্তি হচ্ছে খুব। কি বাজে বাজে পরিস্থিতির সৃষ্টি হয় এই লোকটার কাছে যখনই আসে। সবসময় ছোট হতে হয়। লোকটা তো তাকে খারাপ মেয়ে ভাবে, হয়তো গায়ে পড়া মেয়ে ভাবে। কথাগুলো ভাবতেই চুপ করে এক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ে। সৌন্দর্য এবার খুব কৌশলে ওর চোখ জোড়া ঘুরিয়ে নেয়। তারপর নূরকে উদ্দেশ্য করে তুমি বলতে গিয়েও থেমে যায়। ফুসফুস একটা নিঃশ্বাস ছাড়ে। পেছনে যেতে বলে, ইটস ওকে। নূর ঘাড় ঘুরে সৌন্দর্যের যাওয়ার দিকে তাকিয়ে ধাপ করে নিচে সিটে বসে পড়ে। বসে চোখ জোড়া বন্ধ করে ফেলে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে।
মনে হচ্ছে কয়েকশো মিটার দৌড়ে এসে হাঁপিয়ে গেছে। ঈর্ষাদ এত সময় সিটে বসে দুজনেরই কাণ্ড দেখেছে সরু চোখে। মনে মনে ভাবছে যত প্রকার সমস্যা আছে সব এদের সাথেই ঘটছে সিনেমাটিকভাবে। কি আশ্চর্য ব্যাপার, অন্য সময় হলে নূরকে খ্যাপাতো সে, কিন্তু এখন কেন যেন ইচ্ছে করল না। হয়তো বিব্রত বোধ করবে। সৌন্দর্য বসে বসে ফোনে ব্যস্ত হয়ে আছে। তাহলে কিছু সময় পর পর এসে সৌন্দর্যকে বিরক্ত করে যাচ্ছে। ছাত্রীদের কি লাগবে, কেউ বমিটমি করবে কিনা জিজ্ঞাসা করছে। নূরদের সিটে এসে জিজ্ঞাসা করে, নূর তুমি ঠিক আছো? নূর এত সময় সিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করেছিল। তাহলা স্যারের প্রশ্ন চোখ খুলে তাকায়, ঠিক হয়ে বসে জানায় সে একদম ঠিক আছে। তাহলে চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? অসুস্থ বোধ করলে বা খারাপ লাগলে কিন্তু বলবে আমাকে, আর বমি আসলো বলবে। নূর তালহা স্যারের কথায় মাথা নেড়ে সম্মতি জানায়। তালহা চলে যেতে নিয়েও ঈর্ষাতের কথাই থেমে ভুরু কুচকায়, ঈর্ষাতের দিকে তাকায়। আশেপাশে মানুষের চোখ যায় না। আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করলে না। আমি কি মানুষের পকেটে বমি করব যদি আমার বমি পাই? ঈর্ষাতের কথাই নূর চোখ বড় বড় করে তাকিয়ে হাতে চিমটি কাটে চুপ হওয়ার জন্য। কিন্তু মেয়েটা শোনে কই? এই মেয়ে কি বললে তুমি? তোমার সাহস দেখছি দিন দিন বেড়েই চলেছে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তালহা স্যারের সাথে। আমার নামের শেষ কি উচ্চারণ করলে আবার বলো। জোরে করবে। স্যার। বেয়াদব মেয়ে। স্যারদের সাথে এইভাবে কেউ কথা বলে? আজকে তোমার বেয়াদবি ছোটাবো। মনে ভয় ডর নেই তোমার? সরি স্যার। চুপ করো তুমি, উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। স্যার প্লিজ আমাকে বাস থেকে নামিয়ে দিবেন না। আমি তো এই দিকের কিছুই চিনি না, যদি হারিয়ে যাই। তোমাকে আমি কি বলেছি? কথা শুনছো না কেন তুমি? উঠে দাঁড়াও বলেই এক ধমক মারে তাহলা ঈর্ষাদকে। ঈর্ষাদ তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। করুণ চোখে নূরের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝায় আজকের মতো এই ব্যাটার হাত থেকে বাঁচিয়ে দেবুন। আজ এত ক্ষেপে কেন গেল বুঝলাম না। নূর চুপচাপ বসে আছে। তাহলে ঈর্ষাদকে বলে কান ধরে দাঁড়িয়ে থাকতে বাসের মধ্যে। স্যার আর হবে না। কি বলেছে তুমি শোনোনি? স্যার বেশি কথা বললে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো, তখন ভালো লাগবে? যদি বাস ব্রেক করে হুট করে আর আমি পড়ে গিয়ে নাক মুখ ফেটে যায় তখন? ওইসব কথা তোমার আগে মাথায় রাখা উচিত ছিল। এখন শাস্তি ভোগ করো। বলেই তালহার সামনের দিকে চলে যায়। মুখে তার মিটমিটে হাসি। ঈর্ষাদ অসহায়ের মতো কান ধরে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে সে একমাত্র ব্যক্তি যে কিনা পিকনিকে এসেও শাস্তি পায়, তো আবার বাসের মধ্যে। দেখে নিবি সেই স্যারকে। কথাটা মনে মনে আওড়ায়, মুখ বাঁকায়। বাস ঠিক সময়ে এসে থামলে সকলের গার্জিয়ানরা এসে আগে থেকেই দাঁড়িয়ে আছে নেয়ার জন্য। ঈর্ষাদ আর নূর নেমে আসে বাস থেকে। এদিক ওদিক তাকিয়ে নূর তার বাবাকে খোঁজার চেষ্টা করে। কিছু দূরে দেখতে পায় কাঁধের ব্যাগ ঈর্ষাদের কাঁধে ধরিয়ে দিয়ে এক দৌড়ে চলে যায় নিজের বাবার কাছে। আব্বু বলে জড়িয়ে ধরে। মনে মনে কত জনম পর দেখা হলো। ঈর্ষাদ এগিয়ে আসে। নূরের বাবা এতক্ষণ নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ঈর্ষাদ এসে পাশে দাঁড়াতে ঈর্ষাদের মাথায়ও হাত বুলিয়ে দেয়। জানতে চায় কেমন আছো আম্মারা? ভালো আঙ্কেল। ঈর্ষাদ উত্তর দেয়। নূর চুপচাপ দাঁড়িয়ে থাকে। এর মধ্যে সকল ছাত্রীকে তালহা আর অন্যান্য শিক্ষকরা বুঝিয়ে দিচ্ছে নূরের বাবা দাঁড়িয়ে আছে তালহার সাথে কথা বলার জন্য। তালহা এগিয়ে আসতে আসতে বলে, সরি আঙ্কেল, আপনাকে অপেক্ষা করানোর জন্য। ব্যাপার না বেটা, সবকিছু আগেই নিজের দায়িত্ব। আমি তোমার উপর খুব খুশি। আরও কিছু কথা বলে নূর আর ঈর্ষাদকে নিয়ে চলে আসে নূরের বাবা। ঈর্ষাদ নূরদের সাথেই যাবে। নূরদের বাড়ির কিছু পরে ঈর্ষাদের বাড়ি, তাই ঈর্ষাদের বাবা আসেনি নেওয়ার জন্য। সৌন্দর্য এতক্ষণ বসিয়েছিল নামিনি। তালহার সাথে যাবে, তালহা গাড়ি নিয়ে আসেনি, তাই সৌন্দর্যের সাথে যাবে। সৌন্দর্য আগেই ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে ফোন দিয়েছে, তাই আর বের হয়নি, বাসেই বসেছিল। এতক্ষণ জানালার পাশে বসে সবাই লক্ষ্য করছে। এবার উঠে দাঁড়িয়ে নেমে আসে। তাহলে সব কাজ শেষ। ড্রাইভার গাড়ি নিয়ে আসতেই সৌন্দর্য চাবি নিয়ে নেয়, তারপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। ড্রাইভার পেছনে গিয়ে বসে। তালা হেলতে দুলতে দুলতে সে সৌন্দর্যের পাশের সিটে বসে পড়ে। সিটে বসে নিজেকে হেলিয়ে দেয়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কেমনে পারিস ভাই? এত আনাজি কি করে পাস? অবশ্য তুই তো কোনো পরিশ্রম করিসনি। সৌন্দর্য কথার উত্তর না দিয়ে গাড়ি চালাতে থাকে। তালহার বাড়ির সামনে এসে তালহাকে নামিয়ে দেয়। অবশ্য তালহা বলেছে ওদের বাড়িতে যাওয়ার জন্য সৌন্দর্য না করে দেয়। নিজের বাড়িতে এসে গাড়ি থেকে নেমে পড়ে। হাতে আঙ্গুলে চাবিটা নাচাতে নাচাতে শীষ বাজতে বাজতে মেইন দরজা দিয়ে বাড়ির ভেতরে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পরে একজন এসে দরজা খুলে দেয়। সৌন্দর্য ভিতরে ঢুকে পড়ে। পেছন থেকে একজন হ্যান্ডস আপ। সৌন্দর্য থেমে যায়। তারপর নিজের হাত উপরে তুলে পেছনে তাকায়।
সৌন্দর্য হাত উঁচু করে পেছনে তাকায়, তারপর অন্যদিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। হাসি থামিয়ে মুখটাকে কিছু দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে তোলে, তারপর হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়ে। সৌন্দর্যের দিকে 7 বছরের এক বাচ্চা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কোমরে হাত দিয়ে রাগে ফুঁসছে। কি হচ্ছে মাম? আপনি কি কিছু হতে বাকি রেখেছেন মিস্টার ওয়াহিদ? এভাবে কথা বললে আমার তো ভয় লাগে। উফ মিস্টার ওয়াহিদ, একদম ড্রামা করবেন না। আমি আপনাকে হারিয়ে হারিয়ে চিনি। আমার মা আমাকে না চিনলে কে চিনবে? দিন দিন সেই মায়ের অবাধ্য সন্তান হয়ে যাচ্ছেন। মোটেও না, আমার মায়ের বাধ্য সন্তান আমি। ওদের কথার মাঝে একজন বলে ওঠে, কি রে ফাতু, আমার জামাইটা আসতে না আসতেই তুই শাসন করা শুরু করে দিলি? উফ বুড়ি, ইটস ফাতিহা নট ফাতু। আর তোমার জামাই হওয়ার আগে আমি তার কে হই জিজ্ঞাসা করো। এই বান্ডেলের ছেলেকে দেখ দাদু ভাই, এই বয়সে কিরকম করে কথা বলে, মনে হচ্ছে বয়স 7 না 70 পেরিয়ে গেছে। মিস্টার ওয়াহিদ, আমি কি আপনার কে হই? অবশ্যই আমার মা। তাহলে তোমাকে শাসন করার অধিকার কার বেশি, আমার না তোমার এই বুড়ি বউয়ের? সবার আগে মা। ফাতিহা সৌন্দর্যের কথা শুনে খুশি হয়ে যায়, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে চুমু খায়। সৌন্দর্যও চুমু খায় ফাতিহার কপালে। আমি যে তোমাকে বলেছিলাম সেটা করেছ? তুমি কি বলেছ আর আমি সেটা করিনি এমন কোনোদিন হয়েছে? কখনো না। এবারও তোমার কথা মতো সবই হয়েছে। কতটুকু বলে সৌন্দর্য উঠে দাঁড়ায়, সোফায় নিজের শরীরটা হেলিয়ে দিয়ে বলে, একটু পানি দাও তো মাম। তোমার হাতে পানি না খেলে কি আমার তৃষ্ণা মিটে? ফাতিহা দৌড়ে চলে যায় সৌন্দর্যের জন্য পানি আনতে। কিছু সময়ের মাঝে পানি নিয়ে ফিরে আসে, সৌন্দর্যের হাতে দেয়। সৌন্দর্য মুচকি হেসে পানিটুকু নিয়ে এক নিমিষে সবটুকু শেষ করে। তারপর টেবিলে গ্লাসটা রাখে, ফাতিহাকে তুলে নিজের কোলে তুলে নেয়। ফাতিহা কোলে বসে নিজের হাত বাড়িয়ে দেয়। সৌন্দর্য নিজের পকেটে থেকে ফোন বের করে ফাতিহার হাতে ধরিয়ে দেয়। এটাতে সব আছে মাম, তুমি যেভাবে বলেছ সেভাবেই করেছি। ফাতিহা সৌন্দর্যের কথা শুনে লাফিয়ে ওঠে। ফোনটা হাতে নিয়ে একটু দেখতেই ওয়াও বলে চিল্লিয়ে ওঠে। সৌন্দর্য ফাতিহার মাথায় চুলগুলো হাত দেয়, দিয়ে এলোমেলো করে দেয়। অন্য সময় হলে ফাতিহা রেগে যেত, কিন্তু এখন একটুও রাগ করল না। উল্টো মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে উপরে চলে যেতে থাকে। সৌন্দর্য ফাতিহার যাওয়ার দিকে তাকিয়ে একটু জোরে বলে, মাম, আর যা যা বলেছ সব এনেছি, গাড়িতে আছে, তোমার রুমে পৌঁছে যাবে। ফাতিহা সৌন্দর্যের কথায় দৌড়ে থামিয়ে সৌন্দর্যের দিকে তাকায়, তারপর হাত দিয়ে ফ্লাইং কিস ছুঁড়ে মারে। তারপর নিজের রুমে চলে যায়। দেখেছিস দাদু ভাই, এই বয়সে কী সব কাণ্ড ঘটায়। বাদ দাও দাদি, আজকালের বাচ্চারা একটু বেশি আপডেটেড। তবে খারাপ সঙ্গের সাথে যেন না মিশে সেদিকে খেয়াল রাখলেই হলো। যা দাদু ভাই, গিয়ে ফ্রেশ হয়ে নে, যাচ্ছি। কিন্তু বাড়ির সবাই কোথায়? এই সময় কেউ বাড়িতে থাকে? যে যার কাজ নিয়ে আছে। আমি তো একাই থাকি। ফাতিহা স্কুলে যায়নি তুই আসবি বলে। আচ্ছা দাদি, আমি রুমে যাচ্ছি। যা গিয়ে রেস্ট নে। 1 কাপ কফি পাঠিয়ে দিও, এখনই দিচ্ছি। নূর বাড়িতে আসার সাথে সাথে তার ছোট বোন তুর গল্প জুড়ে দিয়েছে। সেখানে কি কি করলো, কি কি দেখলো সব। তুরেরও খুব ইচ্ছা ছিল বোনের সাথে যাওয়ার, কিন্তু তার একটা এক্সাম হওয়ায় যেতে পারিনি। অবশ্য এক্সাম কোনো ব্যাপার না, সে এক্সাম ফেলে ঠিকই চলে যেত, কিন্তু বাবার ভয় যেতে পারিনি। নূরের উল্টো হচ্ছে তোর। নূর যেমন কম কথা বলে, তোর তেমন বেশি কথা বলে। নূর যেমন পড়াশোনায় ভালো, তোর তেমন টেনে টুনে পাশ করা ছাত্রী। সে কখন থেকে জানতে চাইছে কি দেখেছে, কি কি খেয়েছে, কেমন আনন্দ করেছে। অবশ্য ঠিক জানি তার বোন কি বোরিং। ঘুরতে গিয়েও যে বইয়ে মুখ ঢুকেছিল। কি হলো, কিছু বলছিস না কেন আপু? নূর চুপ করে বসে আছে, মাথাটা খুব ধরেছে, শরীরও কেমন জানি ম্যাজ ম্যাজ করছে। জ্বর আসবে আসবে বলে মনে হয়। কি হলো আপু, চুপ করে আছিস কেন? তোর এত জোরে কথা বলবি না, তুই আমার সামনে। আর কি বলবো তোকে? সিলেটে কি দেখতে যায় মানুষ? পাহাড়, ঝর্ণা, চা বাগান, এসবই তো। হয়েছে, তোর বর্ণনা দিতে হবে না। ফোন দে, পিক দেখবো আমি। আমার ফোনে পিক নাই, তুই কোথা থেকে দেখবি? মানেটা কি আপু? তুই পিকও তুলিসনি না? তুই জানিস আমার এসব ভালো লাগে না, তারপরেও কেন জিজ্ঞাসা করছিস বলতো? ধ্যাত, তোকে আমার জিজ্ঞাসা করাটাই ভুল হয়েছে, মাফ কর বোন আমার। আমি এসব আপু থেকে জেনে নেব। বোরিং একটা মেয়ে তুই। তোর উপর যে মাঝে মাঝে কি রাগ হয় আমার, আমি বুঝে পাই না ঈশা আপুর মতো একটা মেয়ে কি করে থাকে তোর সাথে। যে তোকে বিয়ে করবে তার জন্য আমার আফসোস হচ্ছে। কথাগুলো বলে তোর বের হয়ে যায়। তোর যেতেই নূর বিছানায় শরীরটা এলিয়ে দেয়। চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। ঈশাত আননোন নাম্বার থেকে তালহাকে 2টো মিসড কল দেয়। তারপর মোবাইলের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে থাকে। কানে ধরে তাকে দাঁড় করিয়ে রাখা, তাই না? আজ মজা বোঝাবে। তালহা ঘুরে এসে খুবই ক্লান্ত, মোবাইল সাইলেন্ট করেনি। তাই রিংটোনের আওয়াজে নড়েচড়ে আবার ঘুমিয়ে যায়।
অপর পাশ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ঈশাত আবার কল করে। এবার আর মিসড কল না, ডাইরেক্ট কল করে। কয়েকবার রিং হয়ে কেটে যায়, কারণ তালহা কানের উপর বালিশ চাপা দিয়ে ঘুমাচ্ছে। বেশ কয়েকবার বিরক্ত হয়ে এবার ঘুমো ঘুমো চোখে উঠে বসে। মুখ দিয়ে গালি বের হতে গিয়ে ও নিজেকে সামলে নেয়, ফোন তুলে কানে ধরে, হ্যালো হ্যালো করতে থাকে। ঈশাত মুখে ওড়না চাপা দিয়ে বসে বসে হাসছে, বার কয়েক হ্যালো হ্যালো বলে চলেছে তালহা। ঈশাত ফোন কেটে দেয়। তালহা শুতে যাবে, আবার কল আসে। এবারও কোনো প্রতিক্রিয়া করেনি। রাগে তালহা কল কেটে দেয়, তারপর ফোন বন্ধ করে আরামে ঘুম দেয়। ঈশাত আর একবার কল দিয়ে দেখে ফোন বন্ধ। এবার শব্দ করে হেসে ওঠে, তারপর দরজার দিকে তাকিয়ে মুখে হাত দেয়। তার মা শুনতে পারলে পাগল হয়ে গেছে ভেবে পাবনায় দিয়ে আসবে। নিজের মনে হাসতে হাসতে শুয়ে পড়ে ঈশাত। নূরের রাতে সত্যি অনেক জ্বরে আসে কাপড় দিয়ে, কিছুতেই কিছু হচ্ছিল না। ওষুধ খাইয়েও মাথায় পানি দিয়ে জ্বর কমার নাম নেই। নূরের বাবা ডাক্তারকে কল করে, সব শুনে উনি জানায় নূরকে যেন ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যায়। নূরকে হসপিটালে ভর্তি করানো হয়, ডাক্তার তাকে দেখছে। নূরের বাবা মেয়ের এমন অবস্থা দেখে বেশ চিন্তিত। মেয়েটা এত অসুস্থ হয়ে গেল ভাবতে বুকে কষ্ট হচ্ছে। প্রচণ্ড জ্বরে কয়েকদিন ভুগেছে নূর। 2 দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে। জ্বরে কাবু করে নিয়েছিল নূরকে, এখন সুস্থ আছে মোটামুটি। পরিবারের সকলে এই নূরকে নিয়ে খুব চিন্তিত ছিল। মেয়েটা কয়েকদিনের জ্বরে শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারিনি। সকাল থেকে ইশরাত ফোন দিয়ে চলেছে নূরকে, কলেজে গিয়ে অ্যাডমিট কার্ড আনতে হবে আজ, কিন্তু মেয়েটা ফোন রিসিভ করছে না। হয়তো সাইলেন্ট করে বইয়ে মুখ গুজে বসে আছে। কলেজে যে যেতে হবে ভুলে খেয়ে নিয়েছে হয়তো। নূর জানালার ধারে বসে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এর মধ্যে তো রুমে আসে। এই আপু, তুই এখানে বসে কি ভাবছিস বলতো? ঈশাত আপু সে কখন থেকে তোকে একের পর এক কল দিয়ে যাচ্ছে, সে খেয়াল কি আছে তোর? ইস্যু কল দিচ্ছে কেন? আমি কি জানি, তুই জিজ্ঞাসা কর। নেই, লাইনে আছে, ধর বলেই নূরের হাতে ফোন ধরিয়ে দেয়। নূর কানে ফোন ধরতে অপর পাশ থেকে গালিগালাজের আওয়াজ ভেসে আসে। নূর চোখ মুখ কুচকে চুপ করে থাকে। কিছু সময় পর ঈশাত থামে, হাঁপিয়ে গেছে সে। পানি খেয়ে আয়। হ্যাঁ দাঁড়া দোস্ত, তোর জন্য আমার গলা শুকিয়ে গেছে। নূর ঈশাতের কথায় মুচকি হাসে। ঈশাত গিয়ে পানি খেয়ে আসে। হ্যালো দোস্ত, এবার বল কি হয়েছে, আজ কত তারিখ? এটা জানার জন্য তুই আমাকে কল দিয়েছিস? ক্যালেন্ডার নাই? ফোনও তো আছে, দেখে নিলেই তো হয়। ওরে আল্লাহ, তোর এত ভুল ও মন কবে থেকে হলো? আজ আমাদের অ্যাডমিট আনতে হবে। ইয়া আল্লাহ, আমি একদমই ভুলে গেছি ইস্যু। আমি জানতাম তুই ভুলে খেয়ে বসে আছিস। তুই রেডি হয়ে গেছিস? না, এখনই হব। রেডি হওয়ার আগে তোকে জানিয়ে নিলাম। খুব ভালো কাজ করেছিস দোস্ত, আমি এখনই রেডি হচ্ছি। তুই রেডি হয়ে আমাদের বাড়িতে আয়। আচ্ছা, আমি এখন আসছি। আচ্ছা। ঈশাত আর নূর কলেজে অ্যাডমিট কার্ড কালেক্ট করে নেয়। নূর চেয়েছিল বাড়ি চলে যাবে, কিন্তু ঈশাতের জন্য পারেনি। সে নাকি একটু কেনাকাটার ফুচকা খাবে। নূরের কোনো কথা শুনেনি, জোর করে শপিং করতে নিয়ে যায়। কেনাকাটা করে বেরিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটতে থাকে। ফুচকার দোকানে যাবে ফুচকা খেতে। এর মধ্যে নূরের ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে নিয়ে দেখে তার মা ফোন দিয়েছে। হ্যালো মা, বলো। নূর, কোথায় আছিস তুই? আর কতক্ষণ লাগবে? অ্যাডমিট নিয়ে ফেলেছি, বাড়ির কাছে আছে, একটু পর চলে আসবো। ঈশাত নাকি ফুচকা খাবে? আচ্ছা, খেয়ে আয়, সমস্যা নেই, কিন্তু রোদে দাঁড়িয়ে থাকিস না। কিছুদিন হলেও জ্বর থেকে উঠেছিস, আবার আসবে কিন্তু রোদে থাকলে। আচ্ছা মা, রোদে থাকবো না। ঈশাত ফুচকার দোকানে গিয়ে ফুচকা অর্ডার দেয় 2 প্লেট। নূর কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিল। কথা শেষ করে ঈশাতের পাশে এসে দাঁড়ায়। ঈশাত ফুচকাগুলো একটু ঝাল দিয়ে বানানোই কথা বলেছে। নূর যে কম ঝাল খায় সেটা তো ভুলেই গেছে। নূরেরও মনে ছিল না ঝাল কম দেওয়ার কথা। নূর ভেবেছে ঈশাত ফুচকাওয়ালা মামাকে আগেই বলে দিয়েছে ঝাল কম দেওয়ার কথা। ফুচকা দিলে দুজনই বসে খাওয়া শুরু করে। নূর একটা মুখে দিয়েই থম মেরে থাকে। ঈশাতের দিকে একবার তাকিয়ে অনেক কষ্টে মুখের ফুচকাটা শেষ করে। চোখ মুখ ইতোমধ্যে লাল হয়ে গেছে। চট করে ফুচকার প্লেট রেখে উঠে পড়ে। এদিক ওদিক তাকিয়ে হাত দিয়ে বাতাস করতে থাকে। নূর, এই নূর, কি হয়েছে তোর? খাওয়া রেখে উঠে পড়লি কেন? নূর কিছু বলছে না, ছটফট করতে থাকে শুধু। ঈশাত নূরের কাণ্ড দেখে নিজের প্লেট রেখে উঠে দাঁড়ায়। নূরের দিকে তাকিয়ে আতকে ওঠে। এই নূর, তোর মুখে কি হয়েছে? ইস্যু, পানি দে। ঈশাতের এতক্ষণে খেয়াল হয় সে কি করেছে। নূর যে ঝাল খেতে পারে না সেটা মাথা থেকে বেরিয়ে গেছে। তাড়াতাড়ি গিয়ে ব্যাগ থেকে পানি নিতে গিয়ে দেখে বোতল পুরো খালি, পানির ছিটে ফোঁটাও নেই। ফুচকাওয়ালা মামাকে বলে পানি দিতে।
নূর হাত দিয়ে মুখে বাতাস করছে, চোখ দিয়ে তার টপ টপ করে পানি ঝরছে। এর মধ্যে কেউ পেছন দিক দিয়ে জামায় টান দেয়। নূর পেছনে ঘুরে তাকিয়ে দেখে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই হাত ধরে টান দেয় বসার জন্য। নূর হাঁটু মুড়ে বসে। মেয়েটা নিজের গলা থেকে ওয়াটার বোতলটা নিয়ে নূরের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নাও এটা। নূর ছালের কথা ভুলে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা গম্ভীর গলায় বলে, কি হলো, খাচ্ছ না কেন? আমি মুখে লাগিয়ে খাইনি, খেতে পারো। নূর কিছু না ভেবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে পানি খেয়ে নেয়। কিছু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে। তারপর মেয়েটার দিকে তাকাই। কি মিষ্টি দেখতে মেয়েটা, কিন্তু মুখটা কেমন গম্ভীর করে রেখেছে, মনে হচ্ছে মুরব্বী। নূর মেয়েটার হাত ধরে নিচে চেয়ারে বসে। তোমার নাম কি বাচ্চা? আমি বাচ্চা না। নূর ঈর্ষাতের দিকে তাকায়। তাকিয়ে দেখে ঈর্ষা তো মেয়েটার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এবার বলো তো তোমার নাম কি? আমার নাম ফাতিহা ওয়াহিদ। ওয়াও, কি সুন্দর নাম, ঠিক তোমার মতো। সবাই তাই বলে। ঈর্ষাত মনে মনে বলে, বাপরে কি ভাবি বাচ্চা মেয়ের। তুমি এখানে কার সাথে এসেছো, আর তোমার সাথে লোক কোথায়? আমি স্কুলে এসেছি, আর আমার সাথে ড্রাইভার আঙ্কেল আছে, ওই যে ওই পাশে। ফাতিহা হাত দিয়ে দেখিয়ে দেয়। নূর চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে তুমি ওই পাশে না দাঁড়িয়ে এখানে কি করছো? আমি গাড়িতে উঠতে গিয়ে দেখি তুমি ঝালে কেমন করছো, তাই আমার কাছে পানি ছিল, তোমার জন্য নিয়ে এসেছি। তারপর চলে যেতে নিয়ে পেছনে ফিরে বলে ওঠে, যেটা খেতে পারো না সেটা খাও কেন? নূরের কেন যেন বাচ্চাটাকে খুব ভালো লেগেছে, তাই বলে দাঁড়াও একটু। ফাতিহা দাঁড়ায়। নূর গিয়ে ফাতিহার গালে একটা চুমু খায়। তুমি অনেক ভালো তিহা বিবি। ফাতিহা কিছু না বলে নূরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি চলে যায়। নূর কিছুই বুঝলো না হুট করে কি হলো। এটা নিয়ে আর মাথা ঘামায়নি। দুইজনই বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। এর মধ্যে তালহা স্যারের ফোন আসে। নূর রিসিভ করতেই বলে ওদের বাসায় গিয়ে যেন দেখা করে জরুরি কিছু নোটিশ দিবে। তাই বাড়িতে না গিয়ে তালহাদের বাসার উদ্দেশ্যে দুইজন যায়। তালহাদের বাড়ির সামনে এসে দুইজন কলিং বেল চাপ দিয়ে থামে। তারপর দুইজন দুইজনের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। ওদের জানা আছে এখন কে এসে দরজা খুলবে। দরজা খোলার শব্দ পেয়েই নূর সামনে দাঁড়িয়ে ভাও করে ওঠে। বাচ্চাদের সাথে সে নিজেও বাচ্চা হয়ে যায়। এর মধ্যে কারো কথা শুনে যেন রোবট হয়ে যায় নূর। একদম খামচি দেওয়ার চেষ্টা করবে না, এবার আর ছেড়ে দেব না, নকশা আঙুল কেটে ফেলব। নূর আর ইশরাত সামনে তাকিয়ে দেখে সৌন্দর্য দরজার সামনে দাঁড়িয়ে। তার মানে তারা যাকে ভেবেছে সে দরজা খুলেনি, খুলেছে সৌন্দর্য। নূর হাত সামনে নিয়ে যে ভাও বলেছিল সামনে তাকিয়ে সৌন্দর্যকে দেখে একই ভাবে আছে। সরি স্যার, আমরা বুঝতে পারিনি আপনি দরজা খুলবেন। আসলে হয়েছে কি, আমরা ভেবেছিলাম তালা স্যার না মানে তালহা স্যারের ভাতিজি দরজা খুলে দিবে। আমরা আরো কয়েকবার এসেছি, সে দরজা খুলে দিয়েছে, তো তাই ভাবলাম এবারও বুঝি দরজা খুলবে। ঈর্ষাদ কথাগুলো বলে সৌন্দর্য থেকে দৃষ্টি সরায়। তারপর নূরের দিকে তাকিয়ে নূরের হাতগুলো নিচে নামায়। নূর খুব অস্বস্তিতে পড়ে যায়। মনে মনে তার একটাই প্রশ্ন, কেন 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 এই লোকটার সামনেই কেন এমন হতে হবে? পৃথিবীতে তো কত লোকই আছে ওদের সাথে, এমন তো কিছু হয় না, তাহলে এই লোকটার সামনেই কেন? এর মধ্যে পেছন থেকে তালহা বলে ওঠে, কিরে সৌন্দর্য, দরজা খুলতে এসে দেখি তুই এখানে পড়ে আছিস, কে এসেছে? বলি সৌন্দর্য পেছন থেকে উকি দিয়ে দেখে দরজার বাইরে নূর আর ঈর্ষাদ দাঁড়িয়ে আছে। ও তোমরা এসে গেছো, ভেতরে এসে বসো। এই সৌন্দর্য, সাইড দে ওদের। দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে ওরা ভিতরে প্রবেশ করবে কিভাবে? সৌন্দর্য তালহার কথায় সাইড হয়ে দাঁড়ায়। ঈর্ষাদ ভেতরে আগে আগে ঢুকে পড়ে। পেছন পেছন নূর গুটি পায়ে যায়। ঈর্ষাদের কানের কাছে মুখ নিয়ে নূর বলে, ইস্যু এমনভাবে কেউ ভেতরে ঢুকে নাকি? কি ভাববে ওনারা? লজ্জা শরম নেই তোর? চুপ যা বোন, নিজের শ্বশুরবাড়িতে আবার কিসের লজ্জা শুনি? শ্বশুরবাড়ি মানে জানিস না? এটা তো তালহা স্যারের বাড়ি, আর উনি তোর দুলা ভাই। বলেই ওনার কোনা দুইটা হাতে কচলাতে কচলাতে লাজুক হাসে সে, যেন লজ্জা পেয়েছে খুব। ওদের কথার মাঝেই তালহা স্যার বলে, তোমরা একটু বসো, আম্মু বাড়িতে নেই, ভাবিকে নিয়ে একটু বেরিয়েছে। দাদি আছে, তবে উনি ঘুমাচ্ছে, আমি একটু রান্নাঘরে ছিলাম। ঈর্ষাদ ভালো করে তালহার দিকে তাকিয়ে দেখে কপালে আরো গালে আঠা লেগে আছে। দেখে ফিক করে হেসে দেয়। ঈর্ষাদের হাসি দেখে সকলে ঈর্ষাদের দিকে তাকায়। নূর হাত দিয়ে খোঁচা দেয় যেন না হাসে। এর মধ্যে পোড়া গন্ধ এসে নাকে লাগে। তালহা স্যার মনে হচ্ছে কিছু পড়ে যাচ্ছে, এমন পোড়া গন্ধ পাচ্ছি। তালহার এতক্ষণে মাথায় আসে সে চুলায় সিঙ্গারা ভাজতেছিল, কড়াই দিয়েও এসেছে। ও নো, আমি তো সিঙ্গারা দিয়ে এসেছি বলে তালহা দৌড় দেয় রান্নাঘরে। সৌন্দর্য চুপ করে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ঈর্ষাদ আর নূর সোফায় বসতে যাবে এমন সময় রান্নাঘর থেকে তালহা স্যারের চিৎকার শুনে আর ওদের বসা হয় না।
সকলে রান্নাঘরের দিকে ছুটে যায়। সিঙ্গারা পুড়ে যাওয়ায় তালহা ভুলবশত তাড়াতাড়ি করে হাত দিতে গিয়ে হাতে চাকা খায়। নূর, ঈশা তার সৌন্দর্য রান্নাঘরে গিয়ে দেখে হাত ধরে তালহা লাফালাফি করছে। ঈশা তালহাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে আপনার স্যার? লাফালাফি করছেন কেন? আপনি ঠিক আছেন? তালহা কিছুই বলছে না। এবার সৌন্দর্য ভ্রুকুচকে বলে, তোর ব্যাঙের মতো লাফালাফি শেষ হলে বলবি কি হয়েছে? আমাদের বললে খুব উপকার হতো। হাতে গরম চাকা লেগেছে ভাই। ঈশা তালহার কথা শুনে কাউকে পরোয়া না করে তালহার হাত ধরে টেনে বসার ঘরে নিয়ে যায়। তারপর টেবিল থেকে গ্লাস এনে হাতটা ডুবিয়ে দেয়। তালাকে জিজ্ঞাসা করে। ফার্স্ট এড বক্স নিয়ে এসে বার্ন ক্রিম লাগিয়ে দিতে থাকে হাতে। সৌন্দর্য বসার রুমে এসে দেখে ঈশাত সুন্দর করে চিকিৎসা করছে তার বন্ধুর। তালহা চুপচাপ শুধু দেখে চলেছে, কিছু বলছে না। সৌন্দর্য ওদের সামনের সোফায় বসে পড়ে। নূর রান্নাঘরে আছে। রান্নাঘরকে যাচ্ছে তাই অবস্থা করে ফেলেছে। এসব নূরের একদম ভালো লাগছে না। হাতের ব্যাগটা সোফাতে আছে। নূর আর কিছু না ভেবে আগে চুলার আগুনটা নিভিয়ে ফেলে। তারপর ছড়িয়ে ছিটিয়ে থাকা সবকিছু এক এক করে গোছাতে থাকে। সবকিছু গোছানো শেষ করে পুরো সিঙ্গারাগুলো তুলে ফেলে দেয়। তারপর নিজে বানাতে থাকে, সাথে কফিও বসিয়ে দেয়। তালহা নিজের হাতের দিকে তাকিয়ে তারপর আশেপাশে চোখ বুলিয়ে বলে, নূর কোথায় চলে গেল? ঈশা তো তাকিয়ে দেখে নূর নাই, তাই ডাক দেয়, নূর কোথায় তুই? নূরের কোনো সারা শব্দ না পেয়ে তালহা ঈশাত দেখতে যায় কোথায় আছে। গিয়ে দেখে রান্নাঘরে। তালহা অনেক করে বারণ করেছে এসব করতে হবে না, কোনো দরকার নেই এসবের, কিন্তু তালহার কথা নূর শোনেনি। বেশি সময় লাগবে না, হয়ে গেছে প্রায়। আরও রান্না করতে ভালোই লাগে, অজ্ঞতা কি আর করার। তালহা রান্নাঘর থেকে বের হয়ে আসে। ঈশাত নূরের পাশে দাঁড়িয়ে থাকে। তালহা বের হয়ে সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য যেখানে বসে আছে সেখান থেকে রান্নাঘর পুরোটা দেখা যায়। তালহা গিয়ে সৌন্দর্যের পাশে বসে। তারপর কাঁধে হাত রেখে বলে ওঠে, আমি তোর মতিগতি কিছুই বুঝতে পারছি না ভাই। কিসের মতিগতি? এই যে আমার নূরকে খুঁজতেছিলাম, তোর এখান থেকে সব দেখা যাচ্ছে নূর কি করছে। এখন এটা বলিস না তুই দেখিসনি, তাও তুই আমাদের বলিসনি। আর না, তোকে আটকেছিস। আমি আটকাবো কেন? কি ধরনের কথা বলিস তুই সৌন্দর্য? কিছু না, শালির হাতে রান্না খাওয়ার সুযোগ পেলি তাই আর কিছু বলিনি। তোর মুখে এটা বললেও তোর মুখের এক্সপ্রেশন অন্য কিছু বলছে। সে যাই হোক, নূর হাতে কফি আর ঈশাত সিঙ্গারা নিয়ে আসে, এনে টেবিলের উপর রাখে। হাত দিয়ে ঈশাত বাতাস করতে করতে তালহার দিকে তাকিয়ে বলে, মানবতা আজ কোথায় ছাত্রীদের ডেকে এনে কাজ করায়? তুমি কি কাজ করেছো শুনি? সবই তো নূরই করলো, আমারটা এমনি তো চোখে পড়বে না। এই যে সিঙ্গারাগুলো এনে দিলাম রান্নাঘর থেকে, এটা কি কাজ না? ঈশাতের কথা শুনে সৌন্দর্যের শব্দ করে হেসে ওঠে। তালহা আহম্মকের মতো তাকিয়ে আছে। নূর মিটমিটিয়ে হাসছে। সৌন্দর্যের হাসির শব্দে আর চোখে সৌন্দর্যের দিকে তাকায়। কিছু সময় তাকিয়ে থেকে সন্তপর্ণে নিজের চক্ষুধায় সরিয়ে নেয়। নূর এবার মিনমিনিয়ে বলে, সবাই কফি নিন, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তারপর নিজে এক একে সবার হাতে তুলে দেয়। সৌন্দর্যকে নিজে দিবে নাকি টেবিলে রেখে দিবে বুঝতে না পারে নূর। নিজে না দিলে কেমনে দেখায়। সকলেই তো হাতে হাতে এগিয়ে দিয়েছে, তো একটু ইতস্তত বোধ করলেও সৌন্দর্যকে কফির কাপটা বাড়িয়ে দেয়। সৌন্দর্য বাধ্য ছেলের মতো কফি নিয়ে চুমুক বসায়। এর মধ্যে ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন হাতে নিয়ে দেখে বাড়ি থেকে ফোন এসেছে। কল রিসিভ করতে অপর পাশ থেকে সৌন্দর্যের দাদি বলে ওঠে, দাদু ভাই কোথায় তুই? কেন দাদি, কি হয়েছে? আমি তো তালহার বাড়িতে। এখনই বাড়িতে দাদু ভাই। ফাতিয়া সে স্কুল থেকে এসে দরজা লাগিয়ে বসে আছে, কিছুতেই খুলছে না। ডাকলাম সারাও দিচ্ছে না। আমার খুব ভয় হচ্ছে দাদু ভাই, বাড়িতে কেউ নেই। ফাট, এসব কি বলছো? আমি এখনই আসছি। কলটা কেটেই সৌন্দর্য কফির কাপটা টেবিলে রেখেই উঠে পড়ে। যেতে যেতেই তালহাকে বলে, আমার জরুরি কাজ আছে, আমি তোর সাথে পরে কথা বলে নিব। বলেই সৌন্দর্য বেরিয়ে যায়। সকলেই হুট করে কি হলো বুঝল না। চিন্তিত ভঙ্গিতে সৌন্দর্য যাওয়ার দিকে তাকিয়ে রয়। আধা ঘন্টার রাস্তা সৌন্দর্য মনে হয় 10 মিনিটে পাড়ি দিয়েছে। কিভাবে যে সে গাড়ি চালিয়েছে শুধু সেই জানে। গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়িতে ঢুকে। সৌন্দর্যের দাদি তার অপেক্ষাতে ছিল। সৌন্দর্যকে ফাতিয়ার রুমের দিকে দৌড়ে যেতে দেখে নিজ পেছনে পেছনে যায়। দরজার সামনে গিয়ে টোকা দিয়ে ডেকে ওঠে, মাম, এই মাম দরজা খোলো, ভেতরে কি করছো? দেখো আমি ডাকছি তো, তোমার ছেলে তোমাকে ডাকছে। ফাতিয়া কোনো সারা শব্দ করে না। সৌন্দর্য দাদির দিকে তাকিয়ে আবার ডাক দেয়, মাম আমি বাইরে থেকে এসেছি, খুব পানি পিপাসা পেয়েছে আমার, পানি দিবে না? মাম আমি কিন্তু কষ্ট পাচ্ছি। সৌন্দর্য আবার দরজা টোকা দিতে যাবে, এর মধ্যে দরজা খোলার আওয়াজ পায়। সৌন্দর্য স্বস্তির নিঃশ্বাস নেয়। দাদিকে চোখের ইশারায় আশ্বস্ত করে রুমের ভিতরে ঢোকে। ফাতিয়া দরজা খুলে আবার বিছানায় চলে গেছে। সৌন্দর্য ফাতিয়ার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়।
কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মাম, কি হচ্ছে তোমার? সামান কলিং মি তিহা, মিস্টার ওয়াহিদ। হোয়াট মাম? ফাতিয়া এবার চোখ তুলে সৌন্দর্যের দিকে তাকায়। তারপর ছলছল চোখে তাকিয়ে বলে, একটা আন্টি আজ আমাকে তিহা বলে রেখেছে, সাথে আমার গালও টেনে দিয়েছে। এ দেখো। এভাবে বলেই ফাতিয়া নিজের গাল ধরে টেনে সৌন্দর্যকে দেখাতে থাকে। সৌন্দর্য এত সময় ভুরু কুঁচকে ফাতিহার দিকে তাকিয়েছিল। ফাতিহার গাল টানা দেখে নিজের হাসিটা অনেক কষ্টে দমিয়ে রেখেছে। এখন একদম হাসা যাবে না, নয়তো ফাতিহা বুড়ি বোম হয়ে বসে থাকবে। তাই কিছুতে হাসা যাবে না। সৌন্দর্য মনে মনে বলিয়া আওড়াচ্ছে, কন্ট্রোল সৌন্দর্য, কন্ট্রোল। ফাতিহা বসে বসে নাক টানছে একটু পরপর। সৌন্দর্য উঠে গিয়ে টিস্যু বক্স নিয়ে আসে। মাম, এখানে আসো আমার কাছে। তোমার ঠান্ডা লেগে গেছে? এত কেউ কাঁদে? আমাকে তিহা বলেছে আর আমি কাঁদবো না? তোমার এই আন্টিটা হয়তো জানতো না তুমি তিহা বলে একদম পছন্দ করো না, বে ইমোশনাল হয়ে যাও। আচ্ছা তুমি বলো তো, এই আন্টিটার কি কোনো দোষ আছে এখানে? এটাই তো, সে না বুঝে তোমার বলে ফেলেছে। এতে কারো কোনো দোষ নেই। আর তোমাকে নিজেকে অনেক শক্ত করে গড়ে তুলতে হবে। নিজে এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি না আমার ব্রেভ গার্ল। ইয়েস। এখন এদিকে আসো, আমি নাক পরিষ্কার করে দিচ্ছি। তুমি কথা বলতে পারছো না। সৌন্দর্যের কথাই ফাতিহা লাফ দিয়ে এসে সৌন্দর্যের কোলে বসে পড়ে। সৌন্দর্য সুন্দর করে এক হাতে ফাতিহাকে আগলে ধরে আরেক হাত দিয়ে ফাতিহার নাক পরিষ্কার করিয়ে দেয়। স্কুল থেকে এসে ফ্রেশও মনে হয়নি মেয়েটা। চুলগুলো সব আগোছালো হয়ে আছে। সব চুল নিজের হাতে সৌন্দর্য ঠিক করে দেয়। আসো, আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি। ফাতিহাকে নিয়ে ওয়াশরুমে যাওয়ার আগে দাদিকে কল দিয়ে বলে ফাতিহার জন্য খাবার পাঠানোর জন্য। সৌন্দর্য ফাতিহাকে ফ্রেশ করে রুমে এসে দেখে টেবিলের উপর খাবার রাখা। মনে হয় সার্ভেন্ট এসে দিয়ে গেছে। খাবার নিয়ে ফাতিহার মুখের সামনে ধরতেই সৌন্দর্যর ফোনে কল আসে। এক হাতে কল রিসিভ করে আরেক হাতে ফাতিহাকে খাওয়াতে থাকে। তালহা কল দিয়েছে। রিসিভ করতে তালহা বলে ওঠে, কি হচ্ছে সৌন্দর্য? কিছু তো বললি না। তখন এমন কল পেয়ে তাড়াহুড়া করে চলে গেলি। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। তবে ফাতিহা? ফাতিহা কি হচ্ছে? ফাতিহার ঠিক আছে তো? আগামী বলতে দেই। আর এত প্রশ্ন করিস কেন? আচ্ছা বল, কার সাথে যেন আজ দেখা হয়েছে আর তিহা বলে ডেকেছে, তাই একটু ইমোশনাল হয়ে গেছে। তুই সব জানিস। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে সৌন্দর্য, আহারে বাচ্চা মেয়েটা এখন ঠিক আছে? এসবের চক্করে তো তোর স্বাদের সিঙ্গারাও খাওয়া হলো না। আফসোস হচ্ছে তো, কত কিছু করলি সিঙ্গারা খাওয়ার জন্য। আমাকে জোর করে পাঠালি রান্না করতে, সব বাদ দিলাম। নূর সিঙ্গারা বানালো, তুই তো খেতেই পারলি না। কি টেস্টি ছিল ভাই, মুখে লেগে থাকার মতো। আমি এত টেস্টি সিঙ্গারা আগে খাইনি দোস্ত। উফ, ভালো করেছিস। তুই কি ভেবেছিস এমন রসকস লাগালে আমার লোল পড়বে? আফানি, তোর জন্য 2টা তুলে রেখেছি, আজকে আসবি? এসে খেয়ে যা, নাকি ফ্রিজে রেখে দেবো? কোনটা? সব। সৌন্দর্য বকা দিতে গিয়েও থেমে যায়, কারণ ফাতিহা খেতে খেতে সৌন্দর্যের দিকে তাকিয়ে আছে। সৌন্দর্য নিজেকে সংযত করে মিনমিনিয়ে বলে, মজা করা বাদ দিয়ে ফোন রাখ, নয়তো তোর খবর আছে। মজা করিনি দোস্ত, আসলে তোর জন্য আফসোস হচ্ছে, এত টেস্টি সিঙ্গারা খেতে পারলি না। আহারে। সৌন্দর্য তালহাকে আর কিছু না বলতে দিয়ে কল কেটে দেয়। তুমি আমাকে না নিয়ে তালহা আঙ্কেলদের বাড়িতে গিয়েছিলে? আমার একটু কাজ ছিল মাম। আমি খাবো না, তুমি হাত ছাড়াও। তুমি আমাকে না নিয়ে গেলে কেন? মাম, পুরোটা শেষ করো খাবার। আমি ওই দিক দিয়ে আসার সময় তোমার তালহা আঙ্কেল আমাকে টেনে নিয়ে গেছে, আর তোমার তো ক্লাস ছিল। তুমি স্কুলের ছেলে কি করে নিয়ে যাবো বলো? আমি রেগে আছি। কি করলে রাগ ভাঙবে? আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা, পাক্কা? তবে আজ না, কাল নিয়ে যাব। ওকে। অ্যান্ড লাভ ইউ মিস্টার ওয়াহিদ। লাভ ইউ টু মাম। সকাল সকাল তৈরি হয়ে সোফায় বসে পা নাচাচ্ছে ফাতিহা। সে ঘুরতে যাবে, কি আনন্দ লাগছে তার। অনেকদিন কোথাও যাওয়া হয়নি, আর সে যাবে। কিন্তু অপেক্ষা তার সহ্য হচ্ছে না। সে কখন থেকে অপেক্ষা করছে, সৌন্দর্যের আসার কোনো নামগন্ধ নেই। সৌন্দর্যের দাদি ফাতিহার পাশে বসে বসে পানের বাটা নিয়ে পান বানাচ্ছে। ফাতিহা তার দিকে তাকিয়ে বলে, উফ বুড়ি, তোমার জামাই এখন আসছে না কেন? এত টাইম লাগে? দেখো, আস্তে আস্তে নতুন বউ পেয়ে যাবে, আর তোমাকে ভুলে যাবে। দিন দিন পেকে যাচ্ছিস ফতো বুড়ি তুই। তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার থেকেও বয়সে বড়। ফাতিহা মুখ ভেঙে অন্যদিকে তাকায়। এর মধ্যেই সৌন্দর্য গাড়ির চাবি হাতের আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে শীষ বাজিয়ে ফাতিহার সামনে এসে দাঁড়ায়। ফাতিহা ছটপট সোফায় উঠে দাঁড়ায়। সৌন্দর্য ঘুরে ফাতিহাকে কাঁধে তুলে নেয়। তারপর দুজন চলে যায়। গাড়ি নিয়ে সৌন্দর্যের পার্কের ভিতরে কিভাবে যাবে, এর মধ্যে ফাতিহা হাওয়াই মিঠাই দেখে বায়না ধরে সে খাবে। যা বলবি। সৌন্দর্য বারণও করতে পারে না, মানাও করতে পারবে না। অজ্ঞতা গাড়ি থেকে নেমে যায় হাওয়াই মিঠাই আনার জন্য। যাওয়ার আগে ফাতিহাকে বারণ করে যায় গাড়ি থেকে নামতে। ফাতিহা সম্মতি দেয়, সে গাড়ি থেকে নামবে না। ফাতিহা একটা বাচ্চাকে দেখে সৌন্দর্যের
বলা গাড়ি থেকে না নামার কথাটা ভুলে যায়। মিষ্টি বাচ্চা মেয়ের কোলে থেকে খিলখিল করে হাসছে, এটা দেখে নেমে আসে। মহিলাটার পেছনে পেছনে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই বাচ্চাটাকে হারিয়ে ফেলে ফাতিহা। গাড়ি থেকে অনেকটা দূরেও এসে গেছে। ফিরে আসার সময় 2-3টা কুকুর ঘেঘো শুনে তাকিয়ে দেখে ওর দিকে তেড়ে আসছে। ফাতিহা ভয় পেয়ে উল্টো দিকে দৌড়াতে থাকে, কিন্তু কুকুরের সাথে পেরে উঠছে না। নূর আর ইরশাদ কোচিং শেষ করে হেঁটেই বাড়ি ফিরছে। একটা বাচ্চা কুকুর দৌড়াচ্ছে এটা দেখে নূর দাঁড়িয়ে যায়, তারপর সে দৌড়ে যেতে থাকে। পেছন থেকে ইরশাদ বারণ করছে যাওয়ার জন্য, কিন্তু নূর শুনছে না। যেই মেয়েটা 10 হাত দূরেও কুকুরকে দেখে ইরশাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে, সে কিনা এখন দৌড়াচ্ছে। নূর গিয়ে ফাতিহাকে কোমর ধরে তুলে আনার পাশে নিয়ে আসে। নিজেকে সামলাতে না পেরে ফাতিহাকে নিয়েই পড়ে যায়। ফাতিহা পাপ্পা বলে চিল্লিয়ে ওঠে। নূর ফাতিহাকে ব্যথা পেতে দেয়নি, দুজনেই পড়ে গেছে। নূর একটু তাকিয়ে দেখে কুকুরগুলো ছোট একটা ডাস্টবিনের কাছে চলে গেছে। এর মধ্যে সৌন্দর্য দৌড়ে এসে ওদের কাছে থামে। ফাতিহাকে প্রথমে নূরের ওপর থেকে তুলে জিজ্ঞাসা করে ঠিক আছে কিনা। ফাতিহা ভয় কিছু বলতে পারছে না, শুধু কেঁপে চলছে। সৌন্দর্য ফাতিহাকে বুকে জড়িয়ে নেয়, তারপর নূরের দিকে তাকায়, নিজের হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। এর মধ্যে ইরশাদ ওদের কাছে এসে পড়ে। সৌন্দর্য কিছু না বলে ইরশাদের কোলে ফাতিহাকে দিয়ে দেয়। নিচে বসে নূরের হাত ধরে তুলে। নূরের কোনোই ছিল রক্ত ঝরছে। সৌন্দর্যের স্পর্শে নূর কেঁপে ওঠে, নিজেকে সরিয়ে নিতে চায়, কিন্তু সৌন্দর্য ছাড়ে না। হাত ধরে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়িতে বসিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে নূরের পাশে বসে। ওষুধ দেখে নূরের চোখের পানি ছলছল করতে থাকে। সৌন্দর্য তা ভালো করে লক্ষ্য করে। চোখ দুটোকে মনে হচ্ছে কোনো গভীর সমুদ্র। সৌন্দর্য মনে মনে আওড়ায়, চোখ তো না, যেন কাউকে ধ্বংস করার ক্ষেপণাস্ত্র। সৌন্দর্য খুব যত্ন সহকারে নূরের কনুইয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে। নূর প্রথমে লাগাতে চায়নি, জ্বালানির ভয়ে। সৌন্দর্যের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সৌন্দর্যের শক্তির সাথে নূর পেরে ওঠে না। তার উপর আবার এক ধমক খেয়েছে সৌন্দর্যের কাছে ব্যাঘাত ঘটানোতে। সৌন্দর্যের চোখ রাঙানিতে আর কিছু বলার সাহস পায়নি নূর। একবার অবশ্য অসহায় দৃষ্টিতে ইরশাদের দিকে তাকিয়েছিল, এই আশায় ইরশাদ হয়তো নূরকে এই জল্লাদের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু বেচারি ইরশাদ নিজেই সৌন্দর্যের ধমক শুনে গলা শুকিয়ে গেছে, ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সৌন্দর্যের হাতে লেগে থাকা রক্ত পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। নিজের কাজ শেষ করে ইরশাদের কোলে গুটি গুটি মেরে বসে থাকা ফাতিহার দিকে তাকায়। ফাতিহাকে ইরশাদের কোল থেকে ফাতিহাকে নিয়ে চোখের ইশারায় গাড়িতে উঠতে বলে। ততক্ষণে নূর নেমে যেতে নেয়। কেউ যেন আমার পারমিশন ছাড়া এক পা না নড়ে। গম্ভীর কণ্ঠে বলা কথাটা নূরের অন্তরাত্মা কেঁপে ওঠে। কণ্ঠে কি যেন একটা ছিল। নূর আর গাড়ি থেকে নামার সাহস দেখায়নি, চুপচাপ গাড়িতে বসে। ইরশাদও তাড়াতাড়ি গিয়ে নূরের সাথে পেছনে গিয়ে বসে। সৌন্দর্য ওদের দিকে তাকিয়ে সামনের সিটে ফাতিহাকে বসিয়ে দেয়। মাথা চুলগুলো ঠিক করে কপালে অধর ছুঁয়ে জানতে চায় পানি খাবে মাম। ফাতিহা এখনো মৃদু কাঁপছে। সৌন্দর্য আশ্বাস দিয়ে বলে ভয় পায় না, তুমি না আমার ব্রেভ গার্ল, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে, নিজেকে শান্ত করো। তারপর নিচের ড্রাইভিং সিটে বসে ফাতিহাকে পানি দেয়। ফাতিহা এক ঢুক খেয়ে রেখে দেয়। ফাতিহার জন্য কিনে আনা হাওয়াই মিঠাই সৌন্দর্য ফাতিহার হাতে দেয়। ওই সময় এগুলো এনে দেখে ফাতিহা গাড়িতে নেই। হাওয়াই মিঠাই গাড়িতে রেখে এদিক ওদিক ছুটতে থাকে। তারপর ফাতিহাকে কুকুরের থেকে বাঁচানোর জন্য দৌড় দিয়ে যাওয়ার আগেই নূর তাকে বাঁচিয়ে নেয়। সৌন্দর্য একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর ফাতিহাকে কোলে তুলে নিয়ে বলে মাম, বি ইজি। আমি তোমাকে গাড়ি থেকে নামার কারণ বা ওই জায়গায় পৌঁছানোর জন্য কিছুই বলবো না, সো কাঁপাকাঁপি অফ করো। নূর আর ইরশাদ সামনে থাকা দুজনের কথোপকথন নীরব দর্শক হয়ে শুনে ও দেখে চলেছে। নূরের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই লোকটা তো কোমল করেও কথা বলতে পারে। সৌন্দর্য গাড়ি চালু করার আগেই ফাতিহা মিনমিনিয়ে বলে, আমি ওই আন্টিদের কাছে যাব। কি বললে? আমি ওদের কাছে গিয়ে বসবো, হাত দিয়ে নুরিদের দিকে দেখিয়ে বলে ফাতিহা। সৌন্দর্য পেছনের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। সৌন্দর্য সম্মতি জানাতে দেরি, ফাতিহার সিটের ওপর দিয়ে লাফালাফি করে ওদের কাছে দেরি হয়নি। আরে মাম, কি করছো সব, ব্যথা পাবে তো। ফাতিহা ততক্ষণে দুজনের মাঝখানে জায়গা করে নিয়ে নূরের কাজ ঘেঁষে বসে পড়েছে। সৌন্দর্য আর তেমন কিছু বলেনি। গাড়ি চালাতে চালাতে ওদের দুজনের বাড়ির ঠিকানা জানতে চায়। ইরশাদ ঠিকানা বলে দেয়। ফাতিহা দুজনের সাথে গল্প জুড়ে দিয়েছে, ওদের নামও জেনে নিয়েছে। ইরশাদ গল্প করার মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ে। তার বিশ্বাস হচ্ছে না এসব কিছু। সৌন্দর্যের মেয়েটা এটা কিছুতেই মানতে পারছে না। দেখে তো মনে হয় অবিবাহিত, তার কিনা এত বড় একটা মেয়েও আছে। অবাক করা বিষয়।
সারা রাস্তা তিনজন মিলে কথা বলতে বলতে যায়। যদিও বা নূরের গলা তেমন কানে আসেনি সৌন্দর্যের, ফাতিহার ইরশাদই জোরে জোরে কথা বলেছে। গাড়ির লুকিং গ্লাসে তিনজন হাস্যোজ্জ্বল মুখ ভেসে ওঠে। সৌন্দর্য তা গাড়ি চালাতে চালাতে অবলোকন করে। ইরশাদকে নূরের আগে তাদের বাড়ির সামনে নামিয়ে দেয়। এদিক দিয়ে নূরের বাড়ি ইরশাদদের বাড়ির পরে, তাই নূর গাড়িতেই রয়ে যায়। নূরের বাড়ির সামনে এসে গাড়ি থামলে নূর নামতে নিবে, কিন্তু তার ওড়নাটা টান পড়াই পিছনে ঘুরে তাকায়। ফাতিহা নূরের ওড়না টেনে ধরে নূরের দিকে তাকিয়ে আছে। আমাকে তোমাদের বাড়িতে নেবে না? সৌন্দর্য ফাতিহাকে বলে, মাম কি বলছো? নূর মুচকে এসে বলে, তুমি যাবে আমাদের বাড়ি? ফাতিহা মুচকে এসে সম্মতি দেয়, সে যাবে নূরের বাড়ি। আচ্ছা তাহলে আসো। না, আমি তো ফান করেছি, যাব না। কেন? আসো, আরেকদিন আসবো গুড বাই বলেই আবার সামনের সিটে চলে আসে। নূর সৌন্দর্যের দিকে তাকিয়ে বাড়ির ভেতরে হাঁটা দেয়। সৌন্দর্য দুই এক পর গাড়ি নিয়ে চলে যায়। এর মধ্যে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সময়ের ধারা তার নিজের গতিতে বলে চয়। নূরদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে রেজাল্টও দিয়ে দেয়। গত 2 বছরের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে নূর। পুরো বোর্ডের নূর প্রথম। নূর তার আশানুরূপ রেজাল্ট পেয়েছে। ইরশাদও ভালো করেছে। নূরের মতো না হলেও ইরশাদও ভালো ছাত্রী। ভর্তি পরীক্ষা দিয়ে নূর আর ইরশাদ একই ভার্সিটিতে চান্স পায়। এর মধ্যে ওদের সাথে আরও একজন চান্স পেয়েছে। নূর আর ইরশাদ খুব খুশি, জীবনেও ভাবিনি একসাথে থাকতে পারবে, একই ভার্সিটিতে চান্স পাবে। ভার্সিটি লাইফ দুজনেরই ভালো চলছে, তবে কিছু সমস্যাও আছে, সেটা দুজনেই এড়িয়ে চলার চেষ্টা করে। এর মধ্যে ইরশাদ তালহাকে জ্বালানো ভুলল না। নূরের অবশ্য দেখা হয় মাঝে মাঝে তালহার সাথে। সৌন্দর্যের সাথে আর কারোরই দেখা হয়নি। সৌন্দর্যকে দুজনেই প্রায় ভুলে বসেছে। ব্যস্তময় জীবন পার করছে। পড়াশোনা নিয়ে চলে যাচ্ছে দিন। এর মধ্যে 2 দিন পর এক্সামও শুরু হয়ে যায়। সময় যে কোন দিক দিয়ে যায় বুঝতে পারে না। অনার্স জীবন নিয়ে ইরশাদ কত অভিযোগ। তার যে তালহাকে ছাড়া মন বসছে না সেটা বলে না। সব দোষ তার অনার্স পড়া নিয়ে। সব কাজ শেষ করে নূর বাড়িতে এসে মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকে। পড়াশোনা একমাত্র তার ধ্যান জ্ঞান। বিকালবেলা জানালার ধারে বসে পড়ছিল নূর। এর মধ্যে নূরের মা হাতে একটি শাড়ি নিয়ে এসে তাড়াতাড়ি তৈরি হতে বলে। নূরের ফুফাতো বোনকে বলে শাড়ি পরিয়ে দিতে। যত তাড়াতাড়ি এসেছেন তত তাড়াতাড়ি আবার চলে গেলেন। নূরকে কিছু বলার সুযোগও দেয়নি। নূর বোনকে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আব্বু তাকে সুন্দর করে শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে চলে যায়। নূর বসে বসে ভাবছে হচ্ছেটা কি। 2 দিন পরপর তার এক্সাম, আর এরা কি শুরু করেছে। কিছু সময়ের মাঝে নূরের বাবা আসে রুমে। এসে মেয়ের পাশে বসে। মেয়ের মাথায় হাত রেখে বলে, আম্মা, বাবার প্রতি বিশ্বাস আছে না? নূর মাথা নাড়ে। বাবা যা করছি তোর ভালোর জন্যই করেছি। বাবার মেয়েদের কখনো জলে ভাসিয়ে দেয় না। আমি ভেবেচিন্তে সব করি, তুমি জানো। একটু ভরসা রেখো। তারপর মুখটা অন্যদিকে ঘুরিয়ে চলে যান। নূরের মন কুড়াচ্ছে। অজানা ভয় হৃৎপিণ্ড ধপাস ধপাস করে শব্দ তুলছে। কিছু সময়ের মাঝে নূরের মা আর 2 জন মহিলা এসে নিয়ে যায় নূরকে। নূর রোবটের মতো চলতে থাকে। আসল ঝটকা তো খায় তখন যখন কাজী কবুল বলতে বলে। বাবার দিকে ছলছল দৃষ্টিতে তাকায় একবার। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে নূর। হায়, এই কি ছিল তার জীবনে? সব আশা, স্বপ্ন, ভরসা সব এক নিমিষে শেষ হয়ে গেল। ওই দিক দিয়ে কাজী বারবার নূরকে কবুল বলতে বলছে। সেদিকে তার খেয়াল নেই। সে তার বাবার দিকে তাকিয়ে জীবনের হিসাব মিলাচ্ছে। নূরের বাবা করুণ চোখে তাকায়। বাবার তাকানো দেখে নূর মুখ দিয়ে কবুল বলা ব্যতীত একটা টু শব্দ বের করেনি। না জেনে না দেখে অজানা সম্পর্কে জড়িয়ে গেল। সব স্বপ্ন, সব আশা বিসর্জন দিল। 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 সব